হ্যালো গাইস, কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের সানডে স্পেশাল একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। আজকে আমাদের সাথে গয়া থেকে রয়েছেন তৃষার সাথে যে মারাত্মক ঘটনাগুলো ঘটেছে সেইগুলো আশা করছি আপনাদের শিহরিত করবে। এমন একটা এন্টিটি, এমন একটা জিনিসের ব্যাপারে আজকে আপনারা জানতে চলেছেন যেটা জানলে আপনারা না ভেতর থেকে কেঁপে উঠবেন। আমি বেশি হিন্টস দেব না, আমি ডাইরেক্ট আজকের ঘটনাতে চলে যাব। কিন্তু তার আগে আমি এটা জানতে চাই যে আজকের এই ঘটনাটি আপনারা কোথা থেকে শুনছেন, কমেন্ট করে জানান। এবং হ্যাঁ, আপনার লাইফেও যদি এরকম কোনো প্যারানর্মাল ঘটনা ঘটে থাকে, কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে, সেটা আমার সাথে শেয়ার করতে পারেন curiofite@gmail.com এই ইমেল আইডিতে, অথবা আমাকে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারেন। আমার দ্বিতীয় চ্যানেলের নতুন সিরিজ কৌস্তবের আড্ডাতে এপিসোড 4 আপলোড হয়ে গেছে। মন্দারমণির একটা রিসোর্টের ব্যাপারে আমরা কথাবার্তা বলেছি, সেখানের ভয়ঙ্কর কিছু ঘটনা জেনেছি। আশা করছি সেই ভিডিওটাও আপনাদের খুবই ভালো লাগবে। যদি দেখে না থাকেন, এই ভিডিওটা দেখার পর অবশ্যই সেই পডকাস্টটাও চেক আউট করুন। আমি ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। তাহলে চলুন আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কিউরিও ফাইটার ঘোষলি কল রেকর্ডিং সিরিজের সানডে স্পেশাল মারাত্মক একটা হরর পডকাস্টে। ঘড়িতে বেলা 3টে, রবিবার। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের একটি হরর পডকাস্ট। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো তৃষা, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। তুমি ভালো আছো? আমিও ভালো আছি তৃষা। তুমি গয়াতে থাকো, রাইট? হ্যাঁ। ওকে, তো কেসটা যেটা হচ্ছে, তুমি রিসেন্টলি আমার সাথে যোগাযোগ করো। আর সব থেকে ইন্টারেস্টিং আমার যে ব্যাপারটা লেগেছে, যে যে জায়গাতে ঘটনাটা ঘটেছে বা যে জিনিসটা নিয়ে এই ঘটনাটা রিলেটেড, সেটা অ্যাজ খুব বেশি শোনা যায় না। ঠিক আছে, অনেক এক্সপিরিয়েন্স তো শুনেছি, ঠিক আছে, প্রায় 500-র ওপরে। এতগুলো এক্সপিরিয়েন্সের মধ্যে আমি মাত্র 3টে কেস এরকম পেয়েছি। আর আই থিঙ্ক তোমারটা চতুর্থ হতে চলেছে। অনেক কিছুর মধ্যে দিয়ে গেছো, সামনে তোমার বিয়ে আছে। যে জায়গাটার ব্যাপারে ঘটনাটা, সেখানে অনেক নেগেটিভ ঘটনা ঘটেছে। অনেক মানে শুনে না, মানে ভয় তো লেগেছে, বা ভয়ের এলিমেন্ট তো আছেই, কিন্তু তার সাথে খারাপ লাগার যে ব্যাপারটা না, সেটাও জড়িয়ে রয়েছে। হ্যাঁ। তো তৃষা, আমি চাই যে তোমার সাথে যে ঘটনাগুলো ঘটেছিল না, সেটা আমাদের সাথে একটু ডিটেলসে শেয়ার করো। কি ঘটেছিল তৃষা? আমি প্রথমেই বলতে চাই, যেমন তুমি বললে সত্যি আমার সামনে বিয়ে রয়েছে, আর তার আগে আমি ভাবতে পারিনি যে আমি এমন একটা জিনিস মানে ফেস করব। মানে এটা খুব আনকমন, যেটা বলে, ঠিক আছে, কমন মধ্যে পড়ে না। একটা তোমাকে কেউ টর্চার করুক বা তোমার পেছনে লাগুক, সেটা যদি তার শরীর যুক্ত সে একটা যদি আত্মা হয়, তো তার সঙ্গে তুমি ফাইট করতে পারবে। বাট আমার ক্ষেত্রে কি হয়েছে না, এমন একজনের সঙ্গে আমার ফাইট হচ্ছে যার কোনো শরীরই নেই। ঠিক আছে, এরকম একটা জিনিস, আর যেটা আমি ফিল করছি, এই জিনিসগুলো না অনেকে বিশ্বাসই করতে চায় না। হ্যাঁ, কিন্তু এমন একটা গোলক ধাঁধার মধ্যে আমি পড়েছিলাম না, যে জিনিসটা আমি কাউকে বলতে পারছি না। আমি ভাবছি যদি বলি, আর যদি এটা সবাই বলে দূর, মিথ্যে বলছে, দূর, এটা হচ্ছে না। বাট জিনিসটা কন্টিনিউয়াস, দিনের পর দিন, তুমি ভাবতে পারবে না, আমি 1 থেকে 1.5 বছর এই জিনিসটা আমি সহ্য করেছি। আমার তো মানে 3-4 মাস এটা ভাবতে সময় লেগেছে যেটা আমার সঙ্গে হচ্ছে কি। এক্স্যাক্টলি। ঠিক আছে, আর যার জন্য আমার শরীর অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা আমি আমার হাজবেন্ডের সঙ্গে ফার্স্ট শেয়ার করি। দিয়ে ও আমাকে বলেছে যে কিছু কিছু জিনিস থাকে যেটা চোখে দেখা যায় না, বাট সেটার অস্তিত্ব হয়। সেটা বিজ্ঞানও এই জিনিসটা মানে যে হ্যাঁ হয়, স্পিরিট বলে কিছু রয়েছে, কিছুতে একটা আছে যেটার পাওয়ার। যেমন পজিটিভ জিনিস এই দুনিয়ায় আছে না, নেগেটিভ জিনিস এই দুনিয়ায় আছে। ঠিক আছে, তো একটা মেয়ে হিসেবে আমি যে জিনিসটা ফিল করেছি না, এটা খুব যন্ত্রণাদায়ক, খুব কষ্টদায়ক। আর এটা আজ আমি যে বলতে যাচ্ছি না, আমার এত কষ্ট লাগছে। আর আমার মনে হয় এই যে আমি এই পডকাস্টে আমি তোমাকে বলবো, আর এটাই যেন আমার জীবনের শেষ বলা হয়, আর যেন এটা আমাকে কাউকে না বলতে হয়, কারণ এটা আমাকে প্রচন্ড টর্চার করেছে। একটা ছেলে যদি আমাকে টর্চার করে বা আমাকে নোংরা ইঙ্গিত করে, সেটা আমি বুঝতে পারি, তার একটা সলিউশন আমি বার করব, হয় তাকে বোঝাবো, না হয় তাকে অন্য কাউকে দিয়ে ধমকাবো। কিন্তু এই একটা জিনিসটাকে না আমি কিছু করতে পারি না, আমি পুরো বেবাস ছিলাম, যেটাকে বলে। আমার হাত পা পুরো বাঁধা, অথচ আমি দিনের পর দিন টর্চার হয়ে গেছি তার থেকে, অথচ তার কোনো শরীরই নেই। বেসিক্যালি ব্যাপারটা কি বলতো তৃষা,
হুম তুমি একটা ওয়ার্ড ইউজ করলে স্পিরিট, ঠিক আছে? হুম হুম স্পিরিটটাও বোঝা যায় যে একটা মানুষ মারা গেল, তারপরে তার আত্মা হয়তো কোনো কারণে ফেসে রয়েছে, সেটা হুম মুক্তি পাচ্ছে না। কিন্তু হুম আমি যতটা তোমার কেসটা শুনে বুঝতে পেরেছি, ঠিক আছে, সেটা হুম কিন্তু সাধারণ কোনো মানুষের আত্মা নয়, অথবা সে না, হয়তো মানব হিসাবে কখনো তার জন্মগ্রহণই হয়নি। হয়নি, সেটাই। মানে যার কোনো শরীর নেই অথচ সে সবকিছু করতে সক্ষম, সে খারাপ করতে, মানে তারা তো ভালো করে না, খুব রেয়ার কেসে হয় যে তারা ভালোটা করে, ভালো কিন্তু করেই না। খারাপ, হ্যাঁ খারাপটাই তারা বেশি চেয়ে থাকে। আর খারাপ মানে কি, সে চাইলে তার লাইফটাই বরবাদ হয়ে যাবে। আর একটা জিনিস কৌস্তব দা, মানে আমি একটা জিনিস ভাবছি, হুম ঠিক আছে, আমার বিয়ে, আজ আমার অনেকদিন থেকে বিয়েটা আটকে ছিল। তো মানে বিয়েটা না হওয়াটার পেছনে এই 1 বছরে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু আমার বিয়েটাও যে দিন আসছে চলে যাচ্ছে, আসছে চলে যাচ্ছে, এটার পেছনেও কিন্তু ওখানে যে ও আমাকে কিছুতেই চায় না যে আমি অন্য কারোর সঙ্গে রিলেশনে থাকি বলে। বুঝতে পারছি ব্যাপারটা। বুঝতে আহ, পেরেছো? তৃষা, তোমার সাথে যেটা ঘটেছিল না, তুমি একটু শুরু থেকে শুরু করো, তাহলে আমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। কি আচ্ছা ঠিক হয়েছিল? আছে, হুম আমি তোমাকে বলছি। আম 2023-এর ওই মার্চ এপ্রিল করে আমি শিফট হই একটা ফ্ল্যাটে, ঠিক হুম। আছে। সেটা মানে বাস্তু বিহার যেটা হয় না, যেখানে অনেক অ্যাপার্টমেন্ট একটা জায়গায় হয়, কলোনির মতো একটা তৈরি হয়, সেরকম একটা জায়গা, মানে ঠিক এটা আছে, বিহারে, তাই তো? বিহারে, ঠিক তুমি আছে। কি মানে বিহারেই থাকতে আগে থেকে? না, ওখানে আমি জব সূত্রে যাই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। প্রথমে আমি থাকতাম না, জব সূত্রে ওখানে যাওয়া। আর বাড়ি কি কলকাতাতেই, মানে হুম অ্যাকচুয়াল বাড়ি? ওকে। হুম হুম। তো এবার কি হয়েছে, ও আমার যে বিল্ডিংটা ছিল যেখানে আমি রেন্টে থাকতাম, সেটা সব থেকে পেছনে কলোনির, ঠিক হুম আছে। হুম পেছন দিক দিয়ে পুরো ধুধু মাঠ, যতদূর তোমার চোখ যাবে তুমি শুধু মাঠ দেখতে পাবে, আর কিচ্ছু নেই। আর সামনে সমস্ত বিল্ডিং, ঠিক আছে। হুম এরপর আমার বিল্ডিংটা না অনেক বড়, যে ক্ষেত্রে মানে বিল্ডিংটার ভাগ করে দেওয়া হয়েছে এ ব্লক আর বি ব্লক। আমি থাকতাম এ ব্লকের টপ ফ্লোর, হুম ঠিক আছে। হুম আর এক একটা ফ্লোরে 4টে করে ফ্ল্যাট রয়েছে, হুম ঠিক আছে। এবার আমি তোমাকে বলি, আমি যখন প্রথমে যাই, ওই ফ্ল্যাটে না কেউ, মানে আগে কোনো শিফট হয়নি, আমি ফার্স্ট শিফট হয়েছি ফ্ল্যাটটা তৈরি করার পর। আর হুম ফ্ল্যাটটা আজ গত 8-10 বছর তৈরি হয়ে গেছে, বাট কোনো রেন্ট লাগেনি, মানে আমি যাওয়ার পরেই ক্লায়েন্ট টাইন সব লেগেছে। যখনই আমি দরজাটা খুলেছি না, হুম। তখনই আমি একটা আষ্টানি গন্ধ পেয়েছি, মানে বীভৎস আষ্টানি গন্ধ। সে আচ্ছা। মাছের বাজার 3 দিন ধরে বন্ধ থাকলে সেই জায়গায় যে পৌঁছলে যে গন্ধটা বাজে, সেই গন্ধটা। হুম হুম তো আমি ভাবলাম যে এরকম আষ্টানি গন্ধর কোনো মানেই হয় না, পুরো খালি রয়েছে, হয়তো নতুন পেন্ট করেছে, এসবের থাকতে পারে, কিন্তু আষ্টানি গন্ধ, আর তাও আবার একদম টপ ফ্লোরে যেখানে নালি নালার কোনো প্রশ্নই উঠছে না। যাই হোক, শিফট করলাম, 2 দিন 3 দিন কোনো অসুবিধা হয়নি। তারপরে হয়েছে কি, আম, 2-3 দিন পর আমি মানে ছাদের ঘটনাটা আমি প্রথমে বলি। ছাদে যেতাম না, তো হুম নিচে আম, আম, যারা থাকতো, ঠিক আছে, হুম তাদের হুম সঙ্গে তো বন্ধুত্ব হয়ে গেছে আমার। হুম। তো আমি ছাদে যখন থাকতাম, ছাদটা বলে দিই ন্যাড়া ছাদ ছিল, ঠিক আছে, ছাদটা বিশাল বড়, এ ব্লক বি ব্লক মেলানো, ঠিক আছে। হুম। তো ছাদে যখন যেতাম, দেখতাম নিচ থেকে ওরা এসছে, আমি তাদের নাম ধরেই ডাকতাম, দাঁড়িয়ে আছি, দেখছি ও এসছে, আমি যাচ্ছি সামনে, তখনও পর্যন্ত রয়েছে জাস্ট আমার হাত থেকে 2 হাত দূরে, সে হুম। মিলিয়ে গেল। চোখের মানে সামনে নেই? চোখের সামনে নেই, একদম পুরো গায়েব। মানে আমি থতমত খেয়ে গেছি। এমনকি এমন হয়েছে যে আমি ফোনে আমার মায়ের সঙ্গে কথা বলছি, দিয়ে হুম মাকে বলছি যে দাঁড়াও তো মা, আমি প্রিয়ার সঙ্গে একটা বিষয়ে কথা বলবো, ও এসছে ছাদে, আমি একটু কথা বলি। মা বলছে আচ্ছা ঠিক আছে, আমি বললাম, তুমি লাইনেই থাকো। দিয়ে পরে আমি জানি যে 2 মিনিটের কথা ওর সঙ্গে, দিয়ে পরে গেছি গেছি, সঙ্গে সঙ্গে উধাও, একদম আমার হাতের থেকে জাস্ট কিছুটা, মানে 2 ফুট কি 1 ফুট। দিয়ে মাকে বলছি আমি পুরো কাঁপা কাঁপা গলায় যে মা, ও যেন কেউ আসেনি। মা বলছে কি? মা বলছে তুই চুল খুলে আছিস? আমি বললাম, না মা, আমি চুল বেঁধে আছি। মা হুম। বলছে তাড়াতাড়ি নিচে যা, উপরে থাকিস না, নিচে যা। আচ্ছা। হলো এরকম 1-2 দিন না, খুব বেশি না হলে 4-5 দিন হয়েছে। আমি না বি ব্লকে যে বৌদিগুলো ছিল, আমি না ওদের সঙ্গে এই কথাটা শেয়ার করেছি, হুম হ্যাঁ, কি এরকম হচ্ছে। তখন ওরা আমাকে বলছে না যে এই জিনিসটা আমাদের সঙ্গে হয়েছে, আমরা সন্ধ্যেবেলায় রাত্রেবেলায় বেশি থাকি না, আর থাকলেও নিচ থেকে 2-3 জন সঙ্গে থাকে, মানে হয় পাশের বাড়ি বৌদি থাকলো বা তার হাজবেন্ড থাকলো। বলছে এই জিনিসটা আমাদের সঙ্গে হয়েছে, আর আমাদের ফ্লোরে হয়নি, ওটা মানে আমাদের পার্টটাতে হয়নি, ওটা এ ব্লকের ছাদ ওই সাইডটাতে হয়। আর আমি এটারও কারণ বলে দিচ্ছি, একই ছাদ হওয়া সত্ত্বেও এই জিনিসটা এই সাইডে কেন এফেক্ট
সেফ নয় বি বি ব্লকের ছাদটাতে। হুম, হুম, প্রথম কথা, আমার ওই বিল্ডিংটাতে মানে এ ব্লকটাতে বলছি, ওই বিল্ডিংটার নাম হচ্ছে ন্যানো, ঠিক আছে? আমার এ ব্লকটাতে কথা বলছি। হুম। ওখানে সবাই অন্য অন্য রিলিজনের, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। হিন্দু বলতে আমি ছিলাম শুধু। আর ওই বিএড করা যে স্টুডেন্ট গুলো থাকতো, 4টে মেয়ে, 2টো রুম নিয়েছিল ওরা। ওরা ফার্স্ট ফ্লোরে নিয়েছিল, আমি টপ ফ্লোর মানে থার্ড ফ্লোরে, ঠিক হুম, আছে? হুম, হুম। তো ওরা হিন্দু, কিন্তু ওরা যেহেতু কলেজে বেশি সময় স্পেন্ড করতো, তো ওরা না সেরকম ভাবে পুজো করতো না, ঠিক আছে? আচ্ছা। আর আমার অফিস থাকতো। হুম, হুম, হুম। তো এবার একজন খ্রিস্টান, একজন মুসলিম, একজন বৌদ্ধ, ওরা তো পুজো করতোই না। তো আমাদের পার্টিকুলার যে একটা যজ্ঞ টাইপের যে পুজো হয় বা সত্যনারায়ণ পুজো অনেকের বাড়িতেই হয়ে থাকে, আমার নিজের বাড়িতেও হয়, তো সেই পুজোটা ওই বিল্ডিংটাতে হতোই না, ওই এ ব্লকটাতে হতোই না, বি ব্লকে হতো। আর আমি একটা জিনিস লক্ষ্য করতাম, বি ব্লকে না ওরা প্রায় মানে এক মাসে একটা না যজ্ঞ করাতো। আচ্ছা, আচ্ছা। ওরা না কিনে নিয়েছে ফ্ল্যাটটা, বি ব্লকের যারা যতজন থাকতো, তো ওরা না খুব ভালোভাবে ফ্ল্যাটটাকে রাখতো। আর আমাদের এই এ ব্লকটা না পুরোটাই রেন্টে ছিল, আচ্ছা, ঠিক আছে? আচ্ছা, তো আচ্ছা। সেক্ষেত্রে পুজোটা হতো না। এবার আমি তোমাকে ঘটনায় আসছি। হুম, এবার আমি যখন স্নান করতাম, ঠিক আছে, আমার রুমটা বলে দিই। ফার্স্টে ঢুকেই লেফট সাইডে ওপেন কিচেন একটা রুম, ঠিক আছে, মানে যেটা হল রুম বলতে পারো। আর সেই হল রুমটা ক্রস করে ভেতরে একটা বেডরুম ছোট, আর তার অ্যাটাচমেন্টেই বাথরুম, মানে হুম। বাথরুমটা রুম অ্যাটাচমেন্ট, ঠিক আছে? এটা ওকে, হচ্ছে ওকে। আমার রুমটা। হুম, তো এবার আমি না স্নান করতাম, আর আমি মানে কন্টিনিউয়াসলি, মানে মনে হতো যে আমার দিকে না কন্টিনিউ কেউ তাকিয়ে আছে, আর আমি তাকে দেখতে পাচ্ছি না, বাট সে আমার দিকে তাকিয়েই আছে। মানে তোমার মনে হতো যে স্নান করার সময় কেউ তোমাকে দেখছে। দেখছে আমার, যেহেতু আমি একা থাকতাম, তো হুম। সেক্ষেত্রে আমি না মেন গেটটা অলওয়েজ আমার দেওয়া থাকতো। তো আমি ওয়াশরুমের দরজাটা আমার খোলা থাকতো, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। তো এমনও হয়েছে না যে আমি মানে কি বলবো, শাওয়ারটা খোলা আছে, আমি স্নান করছি, আমি না শাওয়ারটা বন্ধ করে আমি না দাঁড়িয়ে তাকিয়ে আছি ওই অবস্থাতেই, যে আমি স্টিল মনে হচ্ছে যে আমার দিকে তাকিয়ে আছে, আমি জানি আমার তাকিয়ে আছে, কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না। ওকে। আমি না জাস্ট স্নান করে বেরিয়ে আমার হাজবেন্ডকে ফোন করেছি, আমি আমার মাকে ওই জিনিসটা বলেছি, হুম। যে আমার না সবসময় স্নান করি না, তখন আমার মনে হয় না এরকম কেউ তাকিয়েছে। দেখ, এই জিনিসটা একটা জেনারেলি কোনো মেয়ে বললে মনে হয় যে এটা হয়তো তার ভ্রম হতে পারে। হ্যাঁ, হতেই পারে। তো যাই হোক, জিনিসটা আমি কাটিয়ে দিলাম, এটাও গেল। এটা তো খুব ছোটখাটো ব্যাপার, পরে তো আরো অনেক ডেঞ্জারাস কিছু হয়েছে আমার লাইফে, আমি বলছি। হুম। তারপরে কি হয়েছে, আমি যখন বাসন মাজতাম না, তখন আমি দরজা বন্ধ করে যদি বাসন মাজতাম না, তো রুমটা হালকা অন্ধকার হয়ে যেত, যেহেতু বাইরের রুমটাতে কোনো জানলা ছিল না। হুম, তো হুম। আমার না খুব একটা ভয় লাগতো। তো আমি না তখন না দরজাটা খুলেই বাসনটা মাজতাম। আর বাসন মাজার জায়গাটা আমি বলেছি বেসিনটা এমন না যে আমার মানে উল্টো সাইড করে দরজাটা আছে, মেন গেটটা। হুম, হুম, হুম। তো আমি না যতবার বাসন মাজতাম, আমি না পেছন দিকে ঘুরে ঘুরে তাকাতাম যে আমার দিকে কেউ দাঁড়িয়ে আছে, আর আমার মনে হতো না ওই গেটটাতে কেউ দাঁড়িয়ে তাকাচ্ছে আমার দিকে। আচ্ছা। মানে না 24 ঘন্টা 24x7 আমাকে কেউ ধাওয়া করতো এই ঘরটাতে, আমি কি করছি, আমি কখন কোথায় যাচ্ছি, কি কার সঙ্গে কথা বলছি, আমার সবকিছু যেন সে নোটিস করছে, হুম, আর হুম। আমার সঙ্গে সে রয়েছে, ঠিক আছে? ওকে। আর রাত্রিবেলায় আমি শুয়ে আছি, এটা 2-3 দিন পরের ঘটনা বলছি, তখন গরমকাল, ঠিক হুম, আছে? হুম। কিন্তু উম, মানে কি বলবো, আহ, শরীর পুরো ফ্রি, মানে মাইন্ড পুরো ফ্রি, নতুন বাড়িতে শিফট করছি, বাড়িটা বেশ ভালোও লেগেছে, শরীর পুরো ফ্রি রয়েছে। আমি শুয়ে আছি, লাইট বন্ধ, নাইট বলটা জ্বালা আছে, হুম, ঠিক আছে? হুম। মনে হচ্ছে না যে আমার বেডের পাশে দেখবে জায়গা হয় যেখান দিয়ে মানুষ নামে, ঠিক হুম, আছে? হুম, হুম, হুম। এই জায়গাটা মনে হচ্ছে, আমি যতক্ষণ সেদিকে তাকিয়েছি না, তখন কেউ যাওয়া আসা করছে না। বাট যখন একটু মানে উল্টো সাইড করে শুয়ে সূত্র। আছি, হুম। তখন দেখবে তুমি তাকে দেখতে পাও না, বাট তুমি যদি বেডের উল্টো সাইড করে শুয়ে থাকো, তো তোমার পাশ দিয়ে যদি তোমার মা বা বাপি কেউ যায়, তো তুমি সেটা বুঝতে পারো যে হ্যাঁ কেউ একটা পাস হলো, ঠিক আছে? হ্যাঁ। তো সেই জিনিসটা না আমি অনুভব করছি। ফুটস্টেপ শুনতে পাবে তুমি। হ্যাঁ, ওই জিনিসটা বুঝতে পারছি যে যাচ্ছে, আর আমার সাহস নেই আমি পেছন ফিরে তার দিকে তাকাবো। আর বাড়িতে তো আমি একা, বিল্ডিংটাতে, মানে বিল্ডিংটাতে না, মানে ওই ফ্লোরটাতে আমি একা, ফ্ল্যাটটাতে তো একা আছি।
মানে আমি আমি যদি সেই সময় কাউকে দেখতে পাই না, তো আমাকে মানে কতগুলো যে সিঁড়ি নামতে হবে তবে যে আমি কাউকে বলতে পারবো, আর কারণ সেটা হচ্ছে ফ্লোরটাতে একদম পুরো একা। রাতে? আর সেটা একদম রাত্রে ওই 12টা 1টা নাগাদ। ঠিক আছে, হুম। যাই হোক একদম চোখ বন্ধ করে আমি শুয়ে থাকলাম। ঠিক আছে, আর কখন ঘুমিয়ে গেছি আমার মনে নেই। সকালে যখন আমি উঠি, পুরো শরীরে ব্যথা, আচ্ছা। পুরো শরীর ব্যথা। মানে অনেক, কেউ তোমাকে টানা হিচড়া করলে, সেই ঝগড়ার সময় টানা হিচড়া জায়গায় জায়গায় টানলে সেই কিরকম একটা শরীর ব্যথা হয়, হুম পুরো হুম শরীর ব্যথা। আমি না টাচ করতে পারছি না। দিয়ে আমি হাতটার দিকে, মানে বাজুটা যেটা হুম। হয় হাতের, সেই জায়গায় আমি নোটিস করছি না যে একটা ব্ল্যাক কালারের স্পট, এটা বুড়ো আঙ্গুলের থাম্বের যে স্পটটা সেটা। মানে কালশিটা দাগ দেখতে পেয়েছো? হ্যাঁ, ওটা আছে। তো জিনিসটা আমি বুঝতে পারলাম যে কিছু তো একটা শরীরের মধ্যে হয়েছে, যেটা হয়তো আমি বুঝতে পারছি না, না আমি মানে মানে কোনোদিন আসলে হয়নি তো এসব জিনিসগুলো, মানে অবাক করা। আর এই জিনিসটা আমি মাকেও আর বলতে পারছি না, আর হাজবেন্ডকে তো বলতেই পারছি না। হ্যাঁ, অবশ্যই। হুম। হ্যাঁ। তো কিছু একটা শরীরের মধ্যে চলছে, আমার আমার হয়েছে, আমি সেটা অনুভব করছি, বাট আমি জানি না কি হয়েছে। তারপরের দিন যখন আমি স্নান করি, হুম। সেম দাগ আমার জাঙের মধ্যে। থাইজে? হুম। আমি একটু ইন্টারাপ্ট করছি, হুম। তোমার কি পিসিওডি এর প্রবলেম আছে? মানে ওটা? পলিসিস্টিক ওভারি, মানে এরকম কিছু প্রবলেম আছে কি তোমার? না, অনেক সময় পিসিওডির প্রবলেম থাকলে কি হয়, অনেক জায়গায় কালশিটের মতো দাগ দেখা যায়। এবার সেরকম কোনো প্রবলেম নেই তোমার? না, এই যে আমি নতুন বাড়িতে শিফট হয়েছি, আজ হয়ে হুম। গেল, অনেক দিন হয়ে গেল, 4-5 মাস হবে। আমি এখানে তো হয় না সেটা। ওইটা থাকলে পার্টিকুলার আগেও হতো, পরে হতো। ওই 1 বছরই কেন হবে, যতদিন আমি ওই বাড়িতে থেকেছি ব্যাস ততদিনই হতো। তারপরে হয়নি, আর তার আগেও কোনোদিন হয়নি। আচ্ছা, শাওয়ারের সময় তুমি দেখছো যে তোমার থাইজে এরকম কালশিটের দাগ রয়েছে, মানে আঙুলের ছাপ কি? মানে হাতে যেটা ছিল সেটা একটা বুড়ো আঙ্গুলের, হুম হুম। আর পায়ে যেটা ছিল সেটা 3টে আঙ্গুলের। 3টে আঙুলের কালশিটের দাগ? হুম, 3টে আঙ্গুলের। আর ওই জায়গাটা প্রচন্ড ব্যথা, এত ব্যথা আমি ছুটতে পারছি না। আর আমি সাংঘাতিক বললাম তো, ব্যাপার। যখন আমি ঘুমোই, হ্যাঁ আমার মনে আছে, আমি লাইট অফ করেছি, আমি জল ভরেছি, আমার শরীরে কোনো ব্যথা নেই। আর দাগ থাকলে, সেদিন আমি যখন শাওয়ার নিচ্ছিলাম আমার তখন ওই জিনিসটা হতো, বাট তখন হয়নি এই জিনিসটা। আগের দিন কিছুই ছিল না, বাট না, যেদিন শাওয়ার নিয়েছো তখন দেখতে পাচ্ছ এরকম ব্যাপার আছে। এরকম একটা ব্যাপার। মানে আমার রুমটার মধ্যে আমাকে কেউ নোটিস করছে, আমার দিকে কন্টিনিউয়াস কেউ তাকিয়েছে, আমাকে ধাওয়া করছে, কিন্তু সেটা পৌঁছতে 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 না আমার শরীরের ওপর সেই জিনিসটা হাবি হয়ে গেছে। আচ্ছা, শাওয়ারে তুমি দেখলে যে তোমার থাইজে এরকম দাগ আছে, তারপর কি হুম। হলো? দিয়ে আমি বুঝতে পারলাম এটা স্বাভাবিক কিছু নয়, ঠিক আছে। হুম হুম। কিন্তু আমার মনে হলো হয়তো রুম শিফট করেছি তখন হয়তো কোনো জায়গায় লেগেছে, বাট সেই সময় হয়তো দাগটা দেখা দেয়নি, ওটা পরে দেখা দিয়েছে। ঠিক আছে, এটা আমার তখন মানে নিজেকে আমি জাস্ট বোঝাচ্ছি, মানে একটা তো লজিক চাই নিজেকেও বোঝানোর জন্য। হুম। তো আমাকে নিজেকে আমি জাস্ট বুঝিয়েছি, বাট এটা পরে যে পরে আমি সেটা বুঝতে পারলাম যে এতদিন থেকে বেকার আমি শুধু এগুলো নিজেকে এক্সকিউজ দিয়েছি, আর কিচ্ছু না। পরবর্তীকালে যেটা হয়েছে সেটা মানে ঘটনার চক্রান্তে আমি বুঝতে পেরেছি যেগুলো হয়েছে সেগুলো খুব ভয়ঙ্কর আমার সঙ্গে হয়েছে। সেই সময় যদি আমি এটা মানে ঠিক করে নিতাম যে আমি রুমটা শিফট করে এসেছি, তাহলে আমি আজ বেঁচে যেতাম। আচ্ছা আচ্ছা। এবার আমি তোমাকে একটা কথা বলি, হুম খাবারের ব্যাপারটা আমি তোমাকে বলি। আমি না যতদিন ওখানে ছিলাম হুম। আমার শরীর অসুস্থ থাকতো, মানে অনেকের অনেক রকম থাকে, আর আমার এই একটা যেটা বললাম এটা হতো, প্রায় হতো, মানে সপ্তাহে একটা দিন হতো এরকম। মানে শরীরে দাগ দেখা দেওয়ার ব্যাপারটা? হ্যাঁ, এরকম একটা হতো যে শরীরে আমার প্রচন্ড ব্যথা অনুভব করতাম। হুম। হ্যাঁ, যেন কেউ আমাকে সব মিলে মেরেছে প্রচন্ড ভাবে, সেরকম ধরনের একটা ব্যথা। আচ্ছা আচ্ছা। এবার আমি খাবার ব্যাপারটা বলি। দেখবে জেনারেলি আমরা রান্না করলে রাত্রে বেঁচে গেলে না, সেটা আমরা সকালের জন্য রেখে দিই, হুম 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 ঠিক আছে। হুম। কিন্তু ওই খাবারটা আমি খাই, তো সেই জিনিসটা জানো তো কৌস্তবদা, প্রেত প্রসাদে তৈরি হয়েছিল আমার। এটা আমি তোমার রেকর্ডিং শুনেছি না, তখন আমি নিজের ঘটনার সঙ্গে মেলাচ্ছি, যেটা সেম জিনিস আমার সঙ্গে হয়েছে, তোমার একটা ঘটনাতে এরকম আমি শুনেছিলাম। পডকাস্টে বলেছিলাম। হ্যাঁ। মানে প্রেত প্রসাদ কেন বলছো? ব্যাপারটা কি, তোমার কি মনে হচ্ছে যে তুমি আগের দিন রাতে যে খাবারটা রেখে দিয়েছিলে সেটা কেউ খেয়েছে, যে Yes. মানুষ নয় হয়তো, তারপর তুমি সেটা খেয়েছো, হুম, এরকম ব্যাপার? একদম একদম। তোমার কেন কেন বলছি, মনে হলো এটা? যখন আমি বাড়ি যেতাম, ঠিক হুম আছে, হুম আমার শরীরে পেটের কোনো অসুবিধা ছিল না, আর আমি না কেনা জল খেতাম, আমি যেমন তেমন জল খেতাম না।
ঠিক আছে। বাড়িতে আমি নর্মালি মোটর যেটা হয়, ঠিক আছে, ওই মোটরের জল খেতাম, ঠিক আছে। কিন্তু আমি যখন ফ্ল্যাটে থাকতাম আমার কেনা জল আর পুরো শুদ্ধ, সেখানে আমার বোন যখন আসতো, আমার মা আসতো, তো তাদের কোনো অসুবিধা হতো না, বাট আমার অসুবিধা হয়েছিল। আমি বলে দিচ্ছি কারণ, বাড়ি যেতাম তো কোনো অসুবিধা হতো না, আমার পেট একদম ক্লিন, কিন্তু আমি যখন ফ্ল্যাটে থাকতাম তখন না আমার পেটের অসুখ ভীষণ, আমার লুজ মোশন প্রচুর হয়েছে, কন্টিনিউ হয় না। তোমার বডি ডিহাইড্রেট হয়ে গিয়ে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। ঘটতে পারে, কিন্তু আমি আমি জানি, এটা তুমিও জানি কিনা বিশ্বাস করবে না, হ্যাঁ, আমার অনেকেই এটা বিশ্বাস করবে না, বাট এটা রিয়েলিটি আমার জীবনে হয়েছে। আমি 1 বছর যে ছিলাম না, 1 বছর আমার নর্মাল পটি হয়নি, আমার লুজ মোশন হয়েছে। আচ্ছা আচ্ছা। আমি ডক্টর দেখিয়েছি, আমাকে মেডিসিন দিয়েছে। জাস্ট মেডিসিন তো খুব হাই পাওয়ার, যেহেতু আমি অ্যালোপ্যাথিক নিতাম, আমার হোমিওপ্যাথিকে কাজ হয় না, ঠিক আছে। অনেকের হয় কিন্তু বাট আমার অ্যাকচুয়ালি হয় না, যেহেতু ওটা অনেক লেটে, আর আমি যেহেতু ফুচকা খাই, সেক্ষেত্রে ওই জিনিসটা কাজে লাগে না বলে আমি অ্যালোপ্যাথিকটাই প্রেফার করি। তো জাস্ট যেদিন নিয়েছি সেদিন, তারপরের দিন ঠিক থাকতো, তারপরের দিন থেকে যেই কার সেই। একটা কথা বলো, তুমি কি খাবারগুলো ফ্রিজে রাখতে? খাবারগুলো তো আমি ফ্রিজে রাখতাম, কিন্তু এমনিও আমার খাবার রাখা থাকতো, শীতকালের দিনে ধরো ফ্রিজ তো বন্ধ থাকতো না, তো সেক্ষেত্রে তখনও আমার এই সঙ্গে এই জিনিসগুলো হয়েছে। আর জানো তো পেটের ব্যাপারটা, আমি ভাবতাম হয়তো তাহলে এখানকার জলটা শুট করছে না, বা হয়তো গরমের জন্য, হ্যাঁ, কিন্তু এটা যখন দিনের পর দিন চলেছে, আর আমার বোন যখন এসেছিল ওর কাছে ঠিক ছিল, কিন্তু আমার সঙ্গে হচ্ছে, তখন আমি বুঝতে পেরেছি না আমি স্বাভাবিক সিচুয়েশনের মধ্যে নেই কিছুতে। আর কিন্তু এই জিনিসটা বুঝতে আমার সময় লেগেছে। প্রথমে ভাবতাম এমন একটা পরিস্থিতিতে চলে গেছি যে যেখানে আমার মা আমাকে বলছে না যে তোর পেটের অনেক বড় সমস্যা হচ্ছে, হজম ঘরের প্রবলেম হয়ে গেছে, তো তোকে এটা ভালো রকম চেক আপ করাতে হবে। তো মা বলছে তোর এক কাজ কর, তুই আমার কাছে চলে আয়, হ্যাঁ, তারপর এখান থেকে চেক আপ করাবো। আমরা ঠিক আছে, বাড়ি গেছি। জাস্ট যেদিন গেছি তারপরের দিন একদম নর্মাল কৌস্তবদা, একদম সবার মতো নর্মাল আমার পেট, কোনো কিছু অসুবিধা। আমি ডাক্তারকে যে বলবোটা কি, ডাক্তার তো জিজ্ঞাসা করবে যে লাস্ট সময় কি হয়েছিল, আমি কি বলবো, তখন তো আমি একদম সুস্থ। মানে ব্যাপারটা মধ্যে কথা হচ্ছে, যখন তুমি ফ্ল্যাটে থাকতে তখন তোমার এরকম প্রবলেম হতো, কিন্তু তুমি যখন বেরিয়ে যেতে ফ্ল্যাট থেকে, এই যে পেটের প্রবলেমের যে কথাটা বলছো সেটা হচ্ছে না। আর তোমার মনে হচ্ছে যে বাসি খাবারটা যখন তুমি খাচ্ছ আগের দিন রাতের, তখন সেটা খেলেই হয়তো তোমার প্রবলেম হচ্ছে। সেটা খেলেই প্রবলেম, যেটা আমি পরে বুঝতে পারলাম, ধীরে ধীরে জিনিসগুলো যখন বুঝতে পারলাম না যে জিনিসটা কি হয়েছে এতদিন থেকে, তখন বুঝতে পারলাম ওরে বাবা ব্যাপারটা তাহলে ওই জিনিসই। আমার মানে কি বলবো, মানে ভাবতেও আমার একটা অবাক লাগছে যে এত দিনের পর দিন আমি সেই এঁঠো খেয়েছি, মানে সেই জিনিসটা খেয়েছি, আর পেটে মাঝে মাঝে কি অসহ্য যন্ত্রণা। আমি তো ভাবলাম আমার হয়তো হজমের সমস্যা হয়েছে, আমার মানে প্রবলেম হচ্ছে ওই জন্য। আচ্ছা, তারপর কি হলো? হ্যালো, এই জিনিসটাও কেটে গেল, তো তোমার কিছু রেকর্ডিং শুনে আমি এটা বুঝতে পেরেছি যে জিনিসটা হয়েছে কি, এটাও হয়ে গেল। এবার যে জল দিতে আসে তার কথা বলছি, সে না, মানে আমি ওকে প্রায় বলতাম যে তুমি একটু অপেক্ষা করবে, আমি যদি ওয়াশরুমে থাকি আমি বেরিয়ে পড়ি, তোমাকে সে খালি বোতলটা দিতে হয় আর সে একটা নতুন বোতল দিয়ে যায়, মানে ড্রাম, যেগুলো বড় ড্রাম হয় সেগুলো। হ্যাঁ, ওই 20 লিটারের যেগুলো দিয়ে। ও এত মানে দরজাটা ঠকঠক ঠকঠক করতো, মানে এত নক করতো দরজাটা, যে মানে সেই কি বলবো, আমি রেগে যেতাম। আমি বললাম, একদিন খুব ছেড়েছি, আমি বললাম যে এরকম করে এত নক করার কি আছে, মানে দেখে মনে হচ্ছে না ওনা কিছু একটা তাড়া খেয়েছে বা আমার ফ্লোরটাতে কিছু দেখেছে, পুরো ভয় খেয়ে গেছে। আর ছেলেটা না ওই ওই বেশি বয়স নয়, 16-17 বছর হবে, হ্যাঁ, যে জল দিতে আসে, না খুব ভয় খেয়ে গেছে আমার ফ্লোরটাতে এসে। তো ও আমাকে বলছে কি যে আপনি না দরজার এই হ্যাঁ দরজাটা আপনি খুলে রাখবেন, আর বোতলটা আপনি বাইরেই রেখে দেবেন, পয়সা আপনি ফোন পেতে দিয়ে দেবেন, আমি বোতলটা নিয়ে চলে যাবো, এই বোতলটা রেখে দেবো। মানে বিষয়টা হচ্ছে থাকতে চাইছে না ওই ফ্লোরটাতে থাকতে, মানে কত তাড়াতাড়ি ওই জলটা দিয়ে পরে ও পালাতে পারে। বুঝতে পারছি। এরকম একটা হয়েছে, তো আমি ভাবছি যে এরকম কেন, আমার তো তখন একটু খটকা লেগেছে। তো যাই হোক, আমি ইগনোর করে দিলাম জিনিসটা, আমরা ঠিক আছে, ওর হয়তো আরো কাউকে জল দেওয়ার আছে, ও ওই জন্য তাড়া করে, কাজের মানুষ। দিয়ে পরে একদিন কি হয়েছে, দেখছি ও জল দিতে আসছে না। দিয়ে ফোন করেছি, কোনোদিন বাহানা করছে যে আজ জল শেষ, কোনোদিন বাহানা করছে আজ গাড়ি আগেই বেরিয়ে গেছে, আমি আমি বলেছিলাম দিদিতে দেয়নি, ঠিক আছে, ও হয়তো মানে শিফটিং হয়, হয়তো অন্য গাড়িতে সে আজ থাকলো এরকম। দিয়ে পরে দেখছি ছেলেটা না ডেলি বাহানা করছে,
হুম হুম কিছু না কিছু কিছু কখনো বলছে ভুলে গেছি। দেখবে ছেলেটাকে না আমি না একদম মানে আমি তো টপ ফ্লোরে থাকি, 4 তলাতে। আমি না নিচে গেছি, গাড়ির আওয়াজ যখন শুনতে পেয়েছি আমি না নিচে গেছি। আমি ছেলেটাকে বললাম যে আজ হয়ে গেল 7 দিন, আজ তুমি এরকম কেন করছো? আমার কত প্রবলেম, আমি এত উপরে থাকি। আমি বললাম নিজের প্রবলেমটা। দিয়ে হুম হুম ও আমাকে বলছে না, প্রথমে চুপ করে থাকলো, কিছু বলতে চাইনি। তারপর আমাকে বলছে যে ম্যাডাম আমি জল দেবো, কিন্তু আমি না ওই ফ্লোরে দেবো না। আমি বললাম, মানে? আমি বললাম, তুমি 3 তলা অব্দি জল দিতে যাচ্ছ? হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোর থেকে 3 তলা অব্দি, তুমি 4 তলাতে যেতে পারছো না? একটা ফ্লোরে এত প্রবলেম? বলছে না আমি এত কিছু বলতে পারবো না। আমি, আপনি জল চাইছেন, আমি তিন 3 তলাতে আপনার জলটা রেখে দেবো। আপনি বোতলটা ওখানেই রেখে দেবেন, আর হুম পয়সাটা ফোন পেতে দিয়ে দেবেন। আমি ওই টপ ফ্লোরে যাব না। তো আমি ভাবলাম জল না পাওয়ার থেকে কমসে কম ও একটা ফ্লোরই তো আমাকে আর ওঠাতে হবে। তো হুম হুম যাই হোক, ও ওই ফ্লোরেই রেখে দিক। হুম আমি ও বললো আচ্ছা ঠিক আছে। তখন থেকে ও 3rd ফ্লোরে রাখে, ঠিক আছে, সরি 2nd ফ্লোরে রাখে, আমি তো 3rd ফ্লোরে থাকি। মানে 4 তলায় নিয়ে যাও। হ্যাঁ, মানে 4 তলায় আমি নিয়ে যাই, ও 3 তলা অব্দি দিয়ে যাই। হুম হুম বুঝতে পারছি। বুঝতে পেরেছি যে ও কোনো জিনিস দেখেছে, কোনো হাওয়া ও ফিল করেছে, ঠিক আছে, বা ও কোনো জিনিসের ধাক্কা খেয়েছে ওই ফ্লোরে। আর ও না প্রায় আমার মুখটার দিকে খুব তাকাতো, মানে ও হয়তো ভাবতো যে আমি যেখানে 5 মিনিটের জন্য যাই, হুম যেখানে যেতে পারছি না, সেখানে এই মেয়েটা একা ওই ফ্লোরে কি করছে বা থাকছে কি করে। ও ওকে আমার দিকে ওকে তাকাতো। দেখবে কখনো তুমি কারোর দিকে কন্টিনিউয়াসলি তাকাবে না, তখন তোমার একটা কোনো পারপাস থাকে। হয় তুমি তাকে পছন্দ করো, বা তুমি তাকে কিছু জিজ্ঞাসা করতে চাও, বা তুমি তার নিয়ে কিছু ভাবছো। যদি তার দিকে তুমি অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকো, হুম কিছু হুম একটা হুম পারপাস হবেই, নাহলে কেউ নিশ্চয়ই। এরকম তাকায় না। তার মধ্যে না, তার মুখের মধ্যে একটা আমি জিজ্ঞাসা চিহ্ন দেখতে পেতাম, এটা কৌতূহল দেখতে পেয়েছো তুমি। একটা কৌতূহল দেখতে পেতাম। হুম ঠিক আছে। তো হুম যাই হোক, ও এটা করলো। তারপর আমি তোমাকে বলি, ওই সামনের আমাদের যে বিল্ডিংটা আছে, ঠিক আছে, ও সন্ধে হলেই না পর্দা দিয়ে দিত। মানে বি ব্লকে যারা রয়েছে। বি ব্লক না, বিটা আমার পাশে, আমার অপোজিটে যারা আছে। আচ্ছা আচ্ছা হুম ঠিক আছে, আমি ডে 1 থেকে এটা নোটিস করেছি। ঠিক আছে, যে সন্ধে হলেই আমার হুম এই ফ্ল্যাটটার দিকে অদ্ভুত করে তাকাচ্ছে, আর পর্দা দিয়ে দিচ্ছে, মানে দেখতেই চায় না। হুম ঠিক হুম আছে, ব্যাপারটা কি? হুম ঠিক আছে, তো কিছু আমি বুঝতে পারলাম না, যেহেতু আমাকে জিজ্ঞাসা করার কেউ ছিল না, আমার ফ্লোরটাতে আমি একা ছিলাম। ঠিক আছে, মানে এইগুলো মোটামুটি আমার সঙ্গে চলছে তখন। তখন বিল্ডিং জুড়ে আরো নতুন স্টার্ট হয়েছে, নতুন কি ওদের সঙ্গেও হচ্ছিল, আমার সঙ্গে সঙ্গে চলছিল ওদেরও। হুম হুম ঠিক হুম আছে, কিন্তু পরে সেটা উদ্ঘাটন হয়েছে। কিরকম? বলি এবার সবার ঘটনাগুলো, এটা আমি ফেস করেছি এই জিনিসগুলো, যেগুলো আমার সঙ্গে হয়েছে। আমার হাজবেন্ডের সঙ্গে হয়েছে, সেটা আমি তোমাকে লাস্টে বলবো, ঠিক আছে, হুম কারণ হুম ওই দিন আমার লাস্ট দিন ছিল ওই বিল্ডিং এ। ফ্ল্যাটে ওকে হুম হ্যাঁ, এবার আমি উম, আমার নিচের ফ্লোরে যে থাকতো, একজন থাকতো মুসলিম, ঠিক হুম আছে, আর হুম একজন থাকতো খ্রিস্টান, তার হাজবেন্ড হিন্দু। ঠিক আছে, আচ্ছা দুটো ফ্যামিলি, আর 4টের মধ্যে দুটো বন্ধ থাকতো। ঠিক আছে, তো হুম মুসলিম যিনি ছিলেন ওনার সঙ্গে তো সেরকম কথা হতো না, উনি টিচার ছিলেন, উনি বাইরেই বেশি মানে থাকতেন। ঠিক হুম আছে, হুম হুম তার দুটো বাচ্চা ছিল ওই মুসলিমটার। ঠিক আছে, তো হুম ওরা না ছাদে যখনই যেত না আমাকে নক করে যেত। ওরা ছোট ছিল, ওই 8-10 বছর করে। ওরা না ছাদে কাপড় আনতে যেত, যেহেতু ওর মা বাইরে থাকতো। ঠিক আছে, তো আমাকে না সঙ্গে নিয়ে যেত, আর আমাকে ফোন করে উনি বলে দিতেন যে আমার বাচ্চাগুলো তো ভয় খায় ছাদে যেতে, তো তুমি না ওর সঙ্গে একটু যেও না প্লিজ, বা ছাদে হয়তো তুমি তোমার গেটটা খোলা রাখবে না, ওরা ছাদে যতক্ষণ কাপড়গুলো আনতে যায়, মানে যেগুলো ছাদে কাপড়গুলো মেলা থাকতো। হুম 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 তো আমি বললাম হয়তো বাচ্চা ছেলে যাচ্ছে, ছোট ছোট ছেলে মেয়ে। তো আমি বললাম, ঠিক আছে, আমি দরজাটা খুলে রাখছি বাবু, তুই যা উপর থেকে নিয়ে আয়। তো ওরা না চেষ্টা করতো বেশিরভাগ ওই 4টের মধ্যেই নিয়ে আসা, ওরা ছাদটাকে না বেশি প্রেফার করতো না। ঠিক আছে, এবার অ্যাভয়েড করতো। অ্যাভয়েড করতো। ওর মা হয়তো এই জিনিসটা বুঝতে পেরেছে, ওর বাচ্চাগুলোকে বলে দিত যে সন্ধে হওয়ার আগেই কাপড়গুলো নিয়ে চলে যাবি, উপরে বেশিক্ষণ থাকিস না। সঙ্গে সঙ্গে নিয়ে নিচে চলে যেত। ঠিক আছে, হুম হুম এবার খ্রিস্টান বাড়ির ফ্যামিলির কথাটা বলছি, শোনো। হুম ওনারা হাজব্যান্ড ওয়াইফ, হুম আর একটা 4 বছরের মেয়ে আছে, ওদের আরেকটা বাচ্চা নেওয়ার প্ল্যানিং চলছিল। ঠিক হুম আছে, হুম হুম তো আমাকে ওই বৌদিটা প্রায়ই বলতো যে তৃষা জানো তো, আমি না একটা ছেলেকে দেখতে পাই।
ছেলেকে মানে আমরা 14 বছরের, এমনকি আমরা মেয়েও দেখতে পাই। আচ্ছা, তো আমি বললাম যে মানে এটা একবার মিসক্যারেজের পর বলেছে, ঠিক আছে। তো আমি বললাম কিভাবে, মানে মিসক্যারেজ ও মানে ওনাদের কি মানে সেকেন্ড বাচ্চা যখন নিতে চেয়েছিলেন হুম তখন একবার মিসক্যারেজ হয়ে গেছে? হয়েছে, তারপর আমাকে জিনিসটা বলছে। আচ্ছা, তো আমি বললাম কিভাবে, আমিও তাহলে তো আমিও দেখতে পেতাম, কই আমি তো দেখতে পাই না। তখন বলছে হ্যাঁ, বলছে এমনকি আমার মেয়েও আমাকে বলে, আমি আটা মাখছি, হুম, হ্যাঁ, আমার হুম, মেয়ে বলছে মাম্মাম ওপরে একটা কেউ গেল, একটা দাদা। তো আমি পরে বাইরে বেরিয়ে দেখছি, এমনকি আমি তোমার ফ্লোর অব্দি দেখি ওপরে কেউ যায়নি, তোমার ফ্লোরের দরজা বন্ধ, মানে সব তো বন্ধই থাকে, এমনকি আমারটাও বন্ধ ছিল, হুম, ঠিক আছে, কেউ যায়নি। কিন্তু আমার মেয়ে না প্রায়ই বলতো, নিচে নামার সময়ও বলতো, আর চাপার সময় বা বলতো ওখানে একটা দাদা দাঁড়িয়ে ছিল মা। আমি যখন ওয়াশরুমে গেছিলাম, ওয়াশরুম থেকে বেরিয়ে আমার মেয়ে আমাকে বলছে, মানে বাচ্চাটা কিন্তু দেখতে পেতো ওইটাকে, আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো একটা বাচ্চা দেখতে পেতো। তো বলছে, আমি বললাম তুমি কি করে দেখতে পেতে? তখন বলছে যে আমার মনে হলো। আমরা মনে হলো মানে, তখন বলছে, আমাকে বললো আচ্ছা ছাড়ো, তুমি তো কিছু বললে না, মানে বুঝবে না হুম, বললেও। আমি বললাম আচ্ছা ঠিক আছে। দিয়ে ওই ফ্লোরেরই আরেকটা বৌদির সঙ্গে বৌদিটা মানে ইয়ে করেছে, কথা বলেছে আমাকে, আমি সেই বৌদির থ্রু জানতে পারি যে ও বাচ্চার যে মিসক্যারেজ হয়েছে না বৌদিটার, হুম, ওই হুম। বাচ্চাটা মিসক্যারেজ হওয়ার পেছনে ওই তাকে দেখেছে, তারপরে এটা হয়েছে। 14 বছরের সে বাচ্চাটাকে দেখেছে তারপরে হয়েছে? হ্যাঁ মানে ওর মা সেটা স্বপ্নতে দেখেছে, আর তার যে 4 বছরের মেয়েটা সে কিন্তু চোখে দেখছে, ঠিক আছে। স্বপ্নেতে কি দেখেছেন উনি? বলছে আমি মানে এটা ফার্স্ট স্বপ্নটা রাত্রে, হ্যাঁ ফার্স্ট স্বপ্নটা রাত্রে দেখেছে, হুম, একটা 14 বছরের ছেলে দাঁড়িয়ে খিলখিল করে হাসছে, আচ্ছা, আচ্ছা, খিলখিল করে হাসছে। আর ও মানে ও তো একটা মানে প্রেগনেন্ট, ও হাসছে, ভালোই লাগছে যে তাহলে হয়তো আমার বাচ্চা আসবে। হ্যাঁ এরকম আমি একটা বাচ্চার স্বপ্ন দেখছি, বাচ্চাটা ওই 12 থেকে 14 বছর বয়স হবে। হুম, হুম, হ্যাঁ দেখেছে। তো আর ওর মেয়ে যে সকালবেলায় যখন উঠেছে, ওর মাথা মাইন্ডে এটা গেছে যে 12-14 বছরের যে বাচ্চাটা যে দেখেছে, আমার মেয়েও প্রায়ই বলে যে নাকি একটা দাদা উপরে গেল, হ্যাঁ একটা 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 বাচ্চা দাদা একটা উপরে গেল, এরকম ওর মেয়েটা বলে, হুম, 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 ঠিক আছে। হুম, তখন ওর মা জিজ্ঞাসা করেছে যে তুমি যে বাচ্চাটা তুমি যে দাদাটা দেখো, এই এই বিল্ডিং এর কেউ আগে দেখেছো বাচ্চাটাকে? তখন বলছে না, আমি আগে দেখিনি, বাট ওই দাদাটা আছে, এরকম বাচ্চাটা বলে, ঠিক আছে। তো ভোর দিকে মানে রাত্রের দিকে হোক বা ভোর দিকে, আমি পার্টিকুলার বলতে পারবো না, স্বপ্নটা দেখেছে 10টার সময় মিসক্যারেজ হয়েছে নাকি বৌদিটার। স্বপ্নটা দেখার পরে মিসক্যারেজ হয়েছে? ওই দিনই হয়েছে, যেদিন দেখে সেই দিনই হয়েছে। আচ্ছা, আচ্ছা, আর ওই বৌদিটাও ছাদের মধ্যে ফিল করে যে পেছনে পেছনে না কেউ নামে, জানো। তুমি যদি ছাদে থাকো আমার ওই বিল্ডিং এ, তুমি ফিল করতে পারবে ওই ছাদ থেকে নিয়ে আমার ফ্লোর, আর আমার ফ্লোর থেকে জাস্ট নিচের ফ্লোরে যাওয়ার একটা ধাপ অবধি তোমার পেছন পেছন কেউ নামবে। সাংঘাতিক ব্যাপার। এই জিনিসটা ওই বৌদিটাও ফিল করেছে, তখন থেকে ওই বৌদিটা যে ওর হাজবেন্ডকে বলেছে, ওর হাজবেন্ড ছাদে যাওয়া ওনার বন্ধ করে দিয়েছে, মানে একটা বাচ্চা মিসক্যারেজ হয়ে গেছে, সবার মন এত খারাপ। হুম স্বাভাবিক এটা। বলেছে তুমি ছাদে যেও না, আর নিজের ঘরের দরজা তুমি বন্ধ রাখবে। দিয়ে তখন থেকে না প্রায় নিজের রুমের দরজাটা না বন্ধ করতো, কেউ যদি নক করতো তবেই খুলতো, কিন্তু আগে কিন্তু প্রায় খোলা থাকতো, একটা পর্দা টাঙানো থাকতো, কিন্তু পরবর্তীকালে থাকেনি, তো বন্ধই থাকতো। তো এবার কি হয়েছে, নেক্সট বাচ্চার নিয়ে মানে চেষ্টা করছে, ঠিক আছে, সেই সেটা নেওয়ার জাস্ট 2 মাস পর থেকে। হুম, 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 সেই সময় আমাকে বলছে, ওটা তো আমাকে ডিরেক্ট বলেছে হুম, যে শ্রেয়া তোমরা বিশ্বাস করছো না তো। আমি বললাম বিশ্বাস করার না বৌদি, ওই যখন মানুষ প্রেগনেন্ট থাকে না, তো অনেক রকম স্বপ্ন দেখে, এটা খুব হুম। কমন একটা ব্যাপার। তখন বলছে যে একই স্বপ্ন বারবার দেখবো। আমি বললাম মানে? বলছে তুমি জানো কি হয়েছিল, মানে এটা আবার সেকেন্ড বাচ্চা যখন মিসক্যারেজ হয়েছে তার ব্যাপারটা বলেছে, মানে সেকেন্ড একটা বাচ্চাটাও মিসক্যারেজ। একটা বাচ্চা মিসক্যারেজ হয়েছে, আবার আর একটা বাচ্চাও মিসক্যারেজ হয়েছে যেটার জন্য ট্রাই একদম করছে? একদম। আর সেটা হচ্ছে, সেটা দুপুরে স্বপ্ন দেখার পর, মানে সেটা সন্ধ্যের সময় আমরা সবাই গেছিলাম, আর পুরো কান ছিল, আমি উপর থেকে আওয়াজ শুনতে পাচ্ছি, আমি নিচে কান্নাকাটির আওয়াজ, দৌড়ে গেছি, বলছে আমার আর সেকেন্ড বাচ্চাটাও থাকলো না, বলছে একদম মানে আমি এই ফ্ল্যাট আর থাকবো না, আমি ছেড়ে চলে যাব। প্রচন্ড কাঁদছে। যেমন হয়েছে কি, বলছে
মানে আমার পুরো শরীরে না কাঁটা দিচ্ছে ব্যাপারটা বলতে, মানে জিনিসটা একটা মানুষের সঙ্গে, আর যেটা আমার জলজ্যান্ত একদম চোখের মধ্যে দেখা, 2 মাসের মধ্যে বা 3 মাসের হয়তো গ্যাপিং হবে, দুটো বাচ্চা মিসক্যারেজ হয়েছে। বলছে তো ওনার যে হাজবেন্ড, উনি টিচার, গভর্নমেন্ট টিচার, তো ওই সময়টাতে থাকেই না, সকালে বেরিয়ে যায় সন্ধ্যের সময় আসে, ঠিক আছে। বলছে দরজা দিয়ে থাকি, তোমরা তো সবাই জানো। আমরা হ্যাঁ, দরজাটা দেওয়াই থাকে। বলছে দুপুরবেলা আমি ঘুমিয়ে আছি, এক ঝটকা আমার জাস্ট চোখটা খুলেছে, মনে হলো যে আমার বাইরে দরজা থেকে দৌড়ে একজন এলো, একটা ছেলে। আমার হাতটা জাস্ট, দেখবে অনেক সময় ঘুমিয়ে থাকলে না হাতটা বেডের বাইরে ঝোলানো থাকে, ঠিক আছে, মানে হাফ ঝোলানো থাকে কনুইটা থেকে ওরকম ভাবে। বলছে এরকম করে আমি বালিশ নিয়ে শুয়ে আছি, আমার হাতটাই ঝড়াক করে এমনি করে মেরে, যেমন হয় না ইয়ার্কি করলে কেউ হাতটা এমনি ফাট করে একটা মেরে পড়ে চলে যায়, বাইরের গেট থেকে দৌড়ে এসে আমার হাতটাকে জাস্ট এরকম টাচ করেছে, আমরা এটাও বলতে পারো, বা মেরেছে এরকম করে হালকা করে, দিয়ে পরে আমার ব্যালকনি হয়ে বেরিয়ে চলে গেল। ব্যালকনিটা হচ্ছে ভেতরের রুমের বাইরেটাতে, মানে বাইরের রুম থেকে, মানে সব রুমের স্ট্রাকচার একটাই, যেটা আমার ছিল সেটাই, ঠিক আছে। রুমটা পেরিয়ে ভেতরের রুম, তারপরে ব্যালকনি। তো বাইরের রুম থেকে দরজা থেকে এসে আমার হাতটা মেরে ব্যালকনির দিকে দৌড়ে চলে গেল। বাস ওইটা দেখেছি, আর ওই সেম ছেলে, আমি মনেই মনে ভাবছিলাম যে আমার এইটাও চলে গেল, কারণ ফার্স্ট বাচ্চাটা গেছে ওইটা দেখার পরই। সাংঘাতিক বিষয়, সত্যি তাই, সাংঘাতিক 3টের বিষয়। সময় স্বপ্ন দেখেছে, 6টার সময় বাচ্চা মিসক্যারেজ, মেয়েদের ব্লিডিং হয়, ব্লিডিং স্টার্ট 6টা থেকে, আর সেই কি হাউমাউ কান্না। মানে আমার তো সেই সময় বিয়ে হয়নি, আমি তো জানি যে আমার যদি হতো তাহলে এটাও একটা প্রবলেম হতো, কিন্তু যেহেতু এটা মানে সেই সময় উনি বাচ্চা প্ল্যানিং করছিলেন, তো ওনার দুটো গেল, দুটো হলো। আবার উনি স্টার্ট করে দিয়েছেন, জানে যে ওপরেও কিছু আছে, ওনার বাচ্চাটাকেও উনি বলতেন যে ওপরে আর তুমি যেও না, খেলবে না ওপরে। আগে না বাচ্চাগুলো সব ওপরে খেলতো, ছেড়ে দিয়েছে ওপরে খেলা। দিয়ে মানে তখন না আমরা সবাই শিফট করেছি, কেউ 1 মাস আগে বা কেউ 1 মাস পরে, যেহেতু বিল্ডিংটা নতুন তৈরি হয়েছে, আমি তোমাকে বলেইছিলাম। তো ওনার ওয়াইফকে বলে দিয়েছে, হাজবেন্ডকে বলে দিয়েছে, তুমি ফ্ল্যাট দেখো, এটা আমি ছাড়বো, না হলে এরকম এখানে থাকা যায় না। ওটা হলো। এরপর আমি এটা হলো আমার নিচের ফ্লোরের কথা, ঠিক আছে। এবার তার নিচের ফ্লোরের কথা বলছি, ঠিক আছে। আমি 4 তলায় থাকি, 3 তলার কথা বললাম, এবার 2 তলার কথা বলছি। ওইখানে 4টা যে আছে, ফ্ল্যাট আছে, তার মধ্যে দুটো রুমে থাকে 2জন করে, 4জন বিএড পড়ে সেই মেয়ে থাকতো, দুটো করে, ঠিক আছে। ওরা তো বেশিরভাগ স্কুল কলেজ নিয়ে ফেসে থাকতো, মানে সরি কলেজ নিয়ে ফেসে থাকতো, আর স্কুল মানে যেখানে বাচ্চাদেরকে পড়ানো ট্রেনিং দিতে যেত, ঠিক আছে। আর দুটো ফ্লোরের কথা, মানে দুটো ফ্ল্যাটের কথা বলছি। একটা ফ্ল্যাটে থাকতো হাজবেন্ড ওয়াইফ, দুটো তার বাচ্চা, ঠিক আছে। হাজবেন্ড যিনি, উনি হচ্ছেন বিএড কলেজের টিচার, আর ইউপিএসসি রেডি করছেন, তো রাত জেগে উনি পড়েন, ঠিক আছে। ওকে ওকে। উনি পড়তেন কোথায়, ভেতরের রুমে যে জানলাটা রয়েছে, ঠিক আছে, জানলার সামনে। আর উনি রাত্রে 2:30, 3টে, কখনো কখনো 4টে অব্দিও পড়াশোনা করতেন, ঠিক আছে, যেহেতু ইউপিএসসি রেডি করছেন। তো উনি প্রায় দেখতেন, মানে ওনার রুমটা কোথায় ছিল জানেন তো, জানো তো, পেছন দিক করে, মানে যেদিকে মাঠ সাইড, ওই সাইড, বললে যেটা, ঠিক আছে। যেমন 4টে যদি ফ্ল্যাট থাকে একটা ইয়েতে, তো বুঝতে পারছো স্ট্রাকচারটা কিরকম হতে পারে, মানে সিঁড়িতে উঠে একটা লেফট, একটা রাইট, আর একটা পেছন দিকে, মানে দুটো, মানে সামনাসামনি দুটো। তো ওই ওই সাইড করে ওনারটা ছিল ফ্ল্যাটটা। ওকে ওকে। পেছন দিকে কৌস্তবদা কার্নিস পর্যন্ত নেই যে কেউ দাঁড়িয়ে থাকবে, আমি তোমাকে বলে দিচ্ছি। আর উনি তো মানে 2 তলাতে থাকতেন, ওখানে তো এত রাত্রে 12টা 1টা নাগাদ চাপবেই না কেউ, এটা অসম্ভব। একটা ছায়া মূর্তি রাইট থেকে লেফট, আর তার জাস্ট 1 মিনিট পরে আবার লেফট থেকে রাইট যাচ্ছে। উনি এই জিনিসটা ওনার ওয়াইফের সঙ্গে শেয়ার করেন বাড়িটা ছাড়ার পর, এটা আমি জানতে পেরেছি বাড়িটা ছাড়ার পর, উনিও বাড়ি ছেড়ে দিয়েছেন, ঠিক আছে। তো উনি ভাবছেন যে আমি তো মানে পড়ছি বলে এটা দেখতে পাচ্ছি, কিন্তু এটা যদি আমার ওয়াইফ দেখে তো খুব ভয় খেয়ে যাবে, যেহেতু বাচ্চা দুটো নিয়ে একা থাকছে, আমি তো স্কুলে থাকি, মানে সরি কলেজে থাকি। তো উনি কি করেছেন না, পর্দা টাঙিয়ে দিতেন,
ঠিক আছে, যাতে পর্দাটা দেখতে না হয় জিনিসটা। দেখতে না হয়। আমি তো একটা ছেলে, অতটা মাথা খারাপ করব না, কিন্তু একটা মেয়ে হলে এই জিনিসটা ভয় খেয়ে যাবে যে পেছনে যেখানে শুধু মাঠ আর মাঠ, কোনো কার্নিস নেই উপরে চাপার, তো একটা মানে প্রতিবিম্ব কি করে এদিক ওদিক হতে পারে। আর স্পষ্ট, আর আমাদের জানলাগুলো যেগুলো ছিল না কাঁচের ছিল হুম প্রস্তুতটা। হুম তো প্রতিদিন না সেই পর্দা ছিঁড়ে নিচে পড়ে থাকতো, কখনো ছেড়ে নিচে পড়ে থাকতো, যখন টাইট করে উনি বেঁধেছেন যে এবার দেখি কি করে মানে পড়ে যায়, তখন দেখতো ছিঁড়ে গেছে, পুরো তার সমেত ছিঁড়ে গেছে। সাংঘাতিক কেস কিন্তু। হুম, প্রচন্ড। মানে উনি, ভাবতে পারছো উনি, ওনার এজ কত হবে, 35 থেকে 40, ওনার মতো মানুষ যদি রুমটা ছাড়তে বাধ্য হয়ে গেছে, তাহলে কি জিনিস আছে ওটার মধ্যে। বাচ্চার যে একটা অবয়ব দেখতে পারি সেটা তো খুব কম, তার থেকেও বেশি কিছু, আমি আসছি ওটাতে। হুম তো হলো, ওনার ওয়াইফ একদিন সন্ধে হয়ে গেছে, মানে সন্ধে মানে অনেকটা সন্ধে, রাত বলতে পারো 7:30-8টা নাগাদ। হুম ঠিক হুম আছে, হুম উনি ওই জিনিসটা জানতেন যে ছাদের মধ্যে কিছু একটা প্রবলেম আছে, আমি ছাদে তাড়াতাড়ির মধ্যেই কাপড় নিয়ে নিচে আসবো, ছাদে আমি যাব না। হুম কিন্তু সেদিন ওনার হয়ে গেছে রাত, ঠিক আছে, বৌদিটার। হুম গেছে কোনো রকম করে ফোনের টর্চ জেলে, হুম কাপড় আর্ধেক তুলেছে, আর্ধেক দেখছি ইয়ে সিঁড়িতে পড়ে গেছে, এসে ধুমধুম ধুমধুম করে আমার গেটটা নক করছে। মানে ওই যেহেতু টপ ফ্লোরে আমিই থাকি, আর কেউ থাকে না, তো আমারই প্রচন্ড নক করেছে। আমি দরজাটা খুলেছি, পুরো চোখ মুখ পুরো একদম ভয়ে, মানে হয় না একটা, মানে অবাক হয়ে গেছে, ভয় হয়ে গেছে সেই জিনিসটা। দিয়ে পরে আমি তাকিয়ে আছি, একবার আমার দিকে তাকাচ্ছে, একবার উপরের দিকে তাকাচ্ছে। হুম হুম তাই আমি বললাম কি হয়েছে, দিয়ে আমাকে বলছে কিছু না। মানে ও ভাবছে আমি বলবো কি বলবো না, কেন বললে তো একে যদি আমি সঙ্গে নিয়ে যাই, যদি আর উপরে না যাই। তখন আমাকে বলছে কি যে আমি খুব তাড়াতাড়ির মধ্যে নিচে চলে এসেছি, আমার উপরে অনেকগুলো কাপড় মানে এখনো পর্যন্ত রাখাই আছে, আমি আনতে পারিনি, চলো তো। হুম দিয়ে আমি বললাম আচ্ছা ঠিক আছে, গেলাম। যেহেতু আমার সঙ্গে জিনিসগুলো চলছে না, আমি অনুভব করতে পারছি যে চলছে সবারই সঙ্গে, বাট কেউ কাউকে বলছে না। ঠিক আছে, হুম যেগুলো সিঁড়িতে পড়েছিল সেগুলো উনি নিলেন, ছাদে তুললেন, নিচে চলে গেছেন। ওনার হাজবেন্ড ওয়াইফের কথা বলেছেন, ঠিক আছে, যে এরকম এরকম আমার সঙ্গে প্রবলেম হচ্ছে, হ্যাঁ আমি না ছাদে যাচ্ছি, তো আমাকে না কেউ ধাওয়া করছে। আর ওই বৌদিটা বাড়িটা ছাড়ার পর আমাকে এই জিনিসটা বলেছে যে আ- ছাদ থেকে শুরু করে তোমার ফ্লোর থেকে নিচের ফ্লোরে যাওয়ার একটা মানে ধাপ, মানে একটা ধাপ বলতে একটা সিঁড়ির প্যাটার্ন, অতদূর অব্দি মানে আমাকে কেউ ফলো করে, আমি পেছন ঘুরে তাকাই আর সে দেখা দেয় না। ওকে 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 মানে এই পেছন দিকে যে ধাওয়া করার ব্যাপারটা না কৌস্তবদা, ছাদ থেকে শুরু করে আমার ফ্লোর থেকে শুরু করে নিচে সিঁড়ি অব্দি, এই জিনিসটা প্রত্যেকের সঙ্গে হয়, কিন্তু সবাই এটা একটা মানে ভয় না, মনের ভুল বলে জিনিসটা কাটিয়ে দিত। ঠিক আছে, বেসিক্যালি ব্যাপারটা একটা ওপেন সিক্রেট ছিল, সবাই জানতো, কেউ কথা বলতো না এটা নিয়ে। কেউ বলতো না। আসলে এই জিনিসগুলো অনেকে ভাবে যে বললে যদি আমার উপরে হাসি আর কি করে দেয়, কিন্তু জানো তো হুম এগুলো আমি বলবো বলা দরকার। যদি এটা একবার হয় ভুল হতে পারে, দুবার হয় ভুল হতে পারে, বাট 3বার 4বার হয়েই যাচ্ছে, তা এটা একটা মানুষের ভুল হতে পারে না। সবার এটা সাথে তো সেম ভুল হবে না। সে, হ্যাঁ এটা সেটা। তো ওই ব্যাপারটাও হলো। এরপর নিউ কাপল যে এসছে, সে না ফার্স্ট ফ্লোরে থাকে। ঠিক নিউ আছে, কাপল বলতে কারা? আহ একটা হাজবেন্ড ওয়াইফ এসছিল, ঠিক আছে, ওই বৌদিটার পাশের ফ্ল্যাটটাই ওর ছিল। হুম হুম ঠিক আছে, হুম ওয়াইফ অসুস্থ থাকতে শুরু করে, এমনকি একটা খুব ভালো স্কুলের টিচার, ঠিক আছে, হুম আমি হুম স্কুলটার নাম নেব না যেহেতু স্কুলটা খুব ফেমাস, ঠিক হুম আছে। হুম তো এসছে, শরীর ভালো থাকতে মানে খুবই খারাপ থাকতো, হুম ঠিক আছে। তো ওনারা যেহেতু নিউ কাপল ছিল, বাচ্চার একটা মানে ভেবেছিল যে একটা বাচ্চা নেব। আমি তখন এটা জানতে পারিনি, সবাই জানো তো বিল্ডিং থেকে বেরিয়ে যাওয়ার পর যেহেতু সবার মাথায় একটাই ছিল যেটা আমরাই হতে পারে ফেস করছি, বাকি সবাই নাও ফেস করতে পারে, আর আমি যদি বলি তো বলবে যে আমরা সবাই রয়েছি, আমরা কেউ বুঝতে পারছি না, শুধু কি তোমরাই বুঝতে পারছো। সেই জন্য কি করেছে জানো তো, জিনিসটা যখন হয়েছে, সবাই যখন মানে যে যে যেমন বেরিয়েছে না, সে তেমন ফোনে বলেছে যে আমাদের সঙ্গে এরকম হয়েছে, তবে আমি বেরিয়েছি। তো এই যে কাপলটার ব্যাপারটা, এটা আমি অন্যর মুখেই শুনেছি, সে বলেছে আমি এই কারণে এই ফ্ল্যাটটা ছেড়ে দিয়েছি। আমি নামগুলো না কারোরই মেনশন করলাম না, ঠিক আছে, হুম হুম মেনশন করাটা ঠিক না। ওকে তো আহ
ওয়াইফ রাস্তার মধ্যে যাচ্ছে তো আহ, অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে, মানে এতটা শরীর খারাপ, বাচ্চা ওনারও মিসক্যারেজ। ঠিক আছে, তো উনি অনেকগুলো হয়তো মিসক্যারেজ হয়েছে ফ্ল্যাটটাতে। পাঁচটা বাচ্চা টোটাল। ঠিক 5টা আছে, বাচ্চা মারা গেল। পাঁচটা। হুম তো উনি ওনার হয়তো মাকে ফোন করে বলেছেন যে এরকম এরকম অবস্থা। ওনারা হয়তো মানে ব্রাহ্মণ ছিলেন, বলেছেন যে ওখানকার মাটি নিয়ে আসতে। হুম হয়তো মাটি নিয়ে দিয়েছে পুরোহিতরা, অনেক হয় না যে মাটির চেক আপ করবে যে জায়গায় থাকে সেই জায়গাটা কেমন। ঠিক আছে, কারণ মেয়েটার মধ্যে শরীরে সেরকম কোনো প্রবলেম ছিল না, ডাক্তার দেখাতো যখন নিজের মানে ওর ইয়ে বাপের বাড়িতে থাকতো না, মেয়েটা একদম ফিট। বললাম না আমি যখন আমার বাড়িতে থাকতাম আমি ফিট থাকতাম। তো জিনিসটা যখন ওরা খুঁজে পায়নি, লাস্ট এটা ভেবেছে যে তাহলে বাড়িটারই কোনো প্রবলেম আছে। মাটি নিয়ে দেখিয়েছে, বলেছে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িটা খালি করতে, ওখানে যেন একদিন আর না থাকা হয়। ওরা রাতারাত বাড়ি খালি করেছে, যেহেতু ওদের বেবি নেওয়ার ছিল, আর এখন ওদের বেবি হয়েওছে। ঠিক আছে, হুম হুম এমনকি যে বৌদিটার দুটো বাচ্চা মিসক্যারেজ হয়েছে, ওনারও এখন বেবি হয়েছে। ঠিক আছে, ওই বাড়িটা ছাড়ার পরই আমি বলছি, আসছি কথাটাতে, উনিও ছেড়ে চলে গেলেন। ঠিক আছে, এক রাতের মধ্যে ঘর খালি করে দিলেন, আর ওই মানে আমাদের ওই কলোনিটার মধ্যেই অন্য অ্যাপার্টমেন্টে চলে গেলেন। আচ্ছা এবার এবার আমার ফ্লোরে যেটা ঘটেছিল, আমার ফ্লোরটাতে, সেটা আমি বলছি। আমার ফ্লোরে না, বললাম না 4টে ফ্ল্যাট ছিল, একটাতে আমি থাকতাম, 3টে বন্ধ থাকতো। তো আমার পাশের যে ফ্ল্যাটটা, হুম ঠিক আছে, হুম আমার পাশের ফ্ল্যাটটা তো বন্ধ থাকতো, তালা দেওয়া, কিন্তু আমার তার পাশের ফ্ল্যাটটা যে আছে সেটাতে 3জন ইঞ্জিনিয়ার এসেছিল থাকতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর তার পাশের যে ফ্ল্যাটটা থাকতো, মানে ওই ইঞ্জিনিয়ার যে এসে তার পাশে, মানে তার পাশেরটা হচ্ছে আমার অপোজিট। বুঝতে পারলে এবার স্ট্রাকচারটা? তোমার অপোজিট মানে তোমার সামনে যে বিল্ডিংটা? না, বিল্ডিংটা তো আমার মানে এই সাইডে থাকতো, রাইট সাইডে, মানে আমার অপোজিট ফ্ল্যাটের কথা বলছি। ওকে ওকে ওকে, বিল্ডিং এর মধ্যে অপোজিট ফ্ল্যাটটা, দরজা খুলে যাকে দেখতে পাবে। দরজা খুলেই যাকে দেখতে পাবো, তো তার সংলগ্ন যেটা ফ্ল্যাট, সেটাতে এসেছিল 3জন ইঞ্জিনিয়ার। ওকে ঠিক আছে, ওকে ওকে আর আমি একটা জিনিস বলি তোমাকে, এখানে আমার অপোজিট যে ফ্ল্যাটটা ছিল না কৌস্তবদা, ওই ফ্ল্যাটটাতে না কোনো তালা চাবি থাকতো না। ওই ফ্ল্যাটটা একজন কিনে নিয়েছিল, কিন্তু ওই ফ্ল্যাটটাতে কখনো সে তালা লাগাতো না। খোলা রাখতো সবসময়। আমরা কমপ্লেন করেছি যে এই ফ্ল্যাটটা তালা যেন পড়ে, কিন্তু দিত না, কিছুতেই না। খুবই ফ্ল্যাটটা, পিকিউলিয়ার ব্যাপার। তুমি কোনো ফ্ল্যাট কিনবে, সেটা তুমি তালা দেবে না, এটা হতে পারে? আর সে ওই Exactly. কলোনিতেই থাকতো অন্য জায়গায়, ঠিক আছে, মানে অন্য বিল্ডিং বিল্ডিং এসে থাকতো। ওই ফ্ল্যাটটা তার কেনা ছিল, বাট ফ্ল্যাটটা এমনি পড়ে থাকতো। আর একটা কথা, আমি যতবার ওই ফ্ল্যাটটার কুন্ডিটা লাগিয়েছি, ঠিক আছে, ছিটকিনিটা, ভোরে মানে সকালে উঠে, আমি তো যেহেতু ভোরে ওঠা অভ্যাস আমার, ওই 6টার সময় বলো বা 5টার সময় বলো, আমি প্রতিদিন দেখতাম না ওই ছিটকিনিটা খুলে একদম পুরো দরজাটা খোলা আছে। মানে সে কি মাথা ব্যথা আমার, আমার এত রাগ লাগতো, আমি না কখনো কখনো বলতাম, নিচে কমপ্লেন করতাম যে কে এমন আছে যে উপরে দেখছে আমি একা আছি, ওরকম ফ্ল্যাটটা খুলে দিচ্ছে, কেউ তো ঢুকেও বসে থাকতে পারে রাত্রের মধ্যে, আমি তো বুঝতেও পারবো না। কিন্তু না, সবাই বলতে দেখো আমরা কেন এটা করতে পার, সত্যি কেউ কেন করতে যাবে এগুলো? কেউ, কারো কি খেয়ে দে কাজ নেই নাকি? তো যাই হোক, ওটা দেখতাম খোলা আছে পরের দিন সকালে, এমনকি আমার বোনও অনেকবার বন্ধ করেছে, তো তাও সকালে খোলা থাকতো। যাই হোক, আসছি এটাতে পরে। তো 3জন ইঞ্জিনিয়ার এসছে, তো এরা একদিন হলো, দুদিন হলো, 3 দিনের দিন না আমাকে জিজ্ঞাসা করছে, মানে ওরা না কিন্তুর মধ্যেই জিজ্ঞাসা করছে। প্রথমে আমাকে জিজ্ঞাসা করলো তুমি কতদিন থেকে এখানে আছো? ভাবলাম হয়ে গেল আজ 6-7 মাস। বলছে সবকিছু ঠিকঠাক তো? তখন না আমি একটু বুঝতে পেরেছি যে কিছু একটা এদের সঙ্গে ব্যাপার, তখন আমার সঙ্গে এই ব্যাপারগুলো চলছে অলরেডি। ঠিক আছে, আমরা এদের সঙ্গে তাহলে কিছু একটা সমস্যা হচ্ছে। আমি বললাম মানে? তখন বলছে যে মানে এরকম কোনো অসুবিধাতে নেই, এই ফ্ল্যাটে সবকিছু ঠিকঠাক আছে তো? আমি বললাম হ্যাঁ, কোনো অসুবিধা নেই। দিয়ে বলছে আচ্ছা ঠিক আছে। তারপর থেকে দেখতে শুরু করলাম না যে ওরা না আর প্রতিদিন থাকে না, যেমন থাকতো যেদিন এসেছিল সেদিনও ছিল, মানে 1 সপ্তাহ ধরে থাকতো না, তারপর থেকে তারা না সপ্তাহে 2 দিন বা 3 দিন থাকে, আর 3 দিন নিজেদের মেসে থাকে যেখানে ওদের কাজ চলে। ঠিক আছে, এরকম করে থাকতে শুরু করলো। আর যখনই থাকতো না তখনই ওরা মানে 2জন থাকতোই, আর যদি একজন হয়ে যেত না, যদি 2জন বাড়ি যেত, তো একজন সে আসতোই না, সে ওখানেই থাকতো। মানে মোদ্দা কথা হচ্ছে ফ্ল্যাটে কেউ একা থাকতো না।
না। আর ওদের মধ্যে না একটা জিজ্ঞাসা চিহ্ন ছিল, মানে আমার দিকে তাকাতো, হয়তো জিজ্ঞাসা করতে পারতো না, মানে হয় না কারো পার্সোনাল ম্যাটারে এরকম কেন জিজ্ঞাসা করবো, হুম হুম তো হুম জিজ্ঞাসা করতে পারতো না যে তুমি এই ফ্ল্যাটে একা আসো কি করে, আমরা এরকম এক্স্যাক্টলি। ফেস করছি। তো তাদের মধ্যে না কোশ্চেন মার্ক যেটা, আর আমি জানো তো ফ্ল্যাটে অনেকদিন থেকে আছি, আমি জিনিসগুলো ফেস করছি, আমি বুঝতে পারছি যে এরা এই জিনিসটা জিজ্ঞাসা করতে চাইছে বাট আমাকে জিজ্ঞাসা করতে পারছে না। হুম ঠিক আছে, হুম 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 কিন্তু দেখো কৌস্তবদা, আমি কিরকম বোকা বলতে পারো, বোকাও বলতে পারো বা সাহসীও বলতে পারো, এটা এইসব সিচুয়েশনে বোকাই বলা চলে। আমার এত কিছু হচ্ছে, আমি তাদের অসুবিধা বুঝতে পারছি, আমি নিজের অসুবিধা বুঝতে পারছি, বাট মাইন্ডের মধ্যে এটা খেলছে না যে আমি ফ্ল্যাটটা চেঞ্জ করে দিই, মানে আমার মাথার মধ্যে এটা আসতেই দিচ্ছে না যে আমি ফ্ল্যাট চেঞ্জ করি। আমি সহ্য করে নেব, কিন্তু আমি তাও ফ্ল্যাট চেঞ্জ করবো না, এরকম একটা অবস্থা। ঠিক আছে, দিয়ে লাস্ট পর্যন্ত থাকতে না পেরে না ওরা আমাকে জিজ্ঞাসাই করলো যে তুমি রাত্রিবেলায় কোনো আওয়াজ পাও। আমি বললাম না তো, অ্যাকচুয়ালি সবাই আওয়াজটা পায় বাট আমি পাই না। ঠিক আচ্ছা আছে, আচ্ছা, কিরকম আওয়াজ? দেওয়ালে কাঁটি পিটলে বা কোনো ইট নিয়ে যদি দেওয়ালে ঠুকো না, ঠক ঠক ঠক, এই আওয়াজটা। ঠিক আছে, আমি জাস্ট আওয়াজটা তোমাকে আমি বলছি কিরকম, মানে এরকম ধরনের, এরকম ধরনের। মানে হাতুড়ি মারার মতো ব্যাপারটা? হ্যাঁ, এই আওয়াজটা। দিয়ে বলছে কোনো আওয়াজ পাও? তো আমি বলছি না, কোনো তো আওয়াজ পাই না আমি। আমি বলছি, আচ্ছা ঠিক আছে, ওরা আর কিছু বললো না। ঠিক আছে, হুম, ওকে ওকে। এবার একদিন আমাকে নিচ থেকে ফোন করেছে, আমি যেখানে থাকি না, যে রুমটাতে, তার নিচ থেকে, তার নিচে রুমে যে আছে, হ্যাঁ, সে ফোন হুম করেছে। হুম হুম তখন আমি ঘুমিয়ে গেছি, রাত্রি তখন 12টা 12:30 হবে, সেই সময় কল এসছে। আমি ঘুমিয়ে গেছি, পরের দিন সকালে কল ব্যাক করেছি, দিয়ে আমাকে বলছে যে তৃষা তুমি ওপরে কি করো। আমি বললাম মানে, বলছে যে এত আওয়াজ কেন করো তুমি রাত্রিবেলায়, বলো তো কত ঘুমের ডিস্টার্ব হয়। মানে ওই বৌদিটাই নিচে থাকতো, মানে যার বললাম একটা মেয়ে ছিল 4 বছরের। ঠিক যার আছে? অ্যাবর্শন হয়েছে দুবার। হুম হুম হুম। ওকে ওকে। দিয়ে পরে আমি বললাম যে না, হতেই পারে না। তখন জানে সত্যি কথা, উপর থেকে প্রচুর আওয়াজ আসে। আমি বললাম, তুমি চিন্তা করো, উপর থেকে আওয়াজ আসে, আমি শুনতে পাবো না, তুমি শুনতে পাবে? আর কৌস্তবদা আমার কান একদম কালা করে দিয়েছিল, কালা মানে আমি সব শুনতে পেতাম, শুধু ওই ইট ঠোকার আওয়াজটাই আমি শুনতে পেতাম না। এটা কি করে হয়? এটা অসম্ভব ব্যাপার, আমি আজও এই জিনিসটা ভাবি যে আমি কি করে এই জিনিসটা হয়েছিল। তো আমাকে বললো, আমি তো হাসি আর কি করছি, দি লাস্টে বৌদিও হাসছে, বলছে যে, কিছু তো একটা রাত্রিবেলায় করো, এত কিসের আওয়াজ। হ্যাঁ, আমি বললাম দেখো আমি তো মশারিও টাঙাই না, আমার তো গুড নাইট জ্বলে। তো বলছে যে আচ্ছা, বলছে দেখো এরকম আওয়াজ করো না, রাতের বেলা আমার খুব ডিস্টার্ব হয়। ঠিক আছে, তোমার দাদা অফিস থেকে আসে, বলে উপরে তৃষা কি করছে, এরকম এত আওয়াজ এলে কি ঘুমানো হয়। তো ওই হুম জিনিসটা কাটিয়ে দিলাম। হুম তার কিছুদিন পরে, কিছুদিন মানে সপ্তাহ 10 দিন, ঠিক আছে, আমার পাশের যে রুম, আমার পাশের রুম মানে আমার এ ব্লক না, বললাম না এ ব্লক বি ব্লক জয়েন্ট আছে, তো এ ব্লকে তো কেউ আমার ফ্লোরটাতে তো কেউ থাকতো না। তো হুম হুম বি ব্লকের যে আছে, যে রুমটা আমার রুমের সঙ্গে অ্যাটাচ আছে, একটা জাস্ট দেওয়ালের অন্তর, ঠিক আছে, সেখান থেকে বৌদি ফোন করেছে। সেদিন আমি রাত্রে জেগে ফোন করেছে, ওই 1টা 1:30 নাগাদ। হুম। আমাকে বলছে যে তুমি কি করছো, এত আওয়াজ আসছে। হ্যাঁ, বলছে তুমি যদি কাঁটি পিটো, তুমি সকালেও তো পিটতে পারো, বলো এত রাতের বেলায় আওয়াজ। তো আমি বললাম কিসের আওয়াজ। তখন বলছে তুমি এত জোর জোর কাঁটি পিটছো, আমরা এখানে তো আমি কোনো কাঁটি পিটিনি, তুমি তো এসে দেখতে পারো। বলছে আমি এই আওয়াজটা প্রতিদিন শুনি, কিন্তু আমি না প্রতিদিন ভাবি তোমাকে বলবো বলবো বাট বলিনি। তখন আমার মাইন্ড খেলে গেছে যে কিছুদিন আগে নিচে যে বৌদিটা বলতো সেটা সত্যি বলতো, আর আমার রুমের সংলগ্নই জিনিসটা মানে হতো। বাট তুমি কোনো আওয়াজই পেতে না? কোনো আওয়াজ না, তুমি তুমি বিশ্বাস করো কৌস্তবদা, আমি যদি আওয়াজ পেতাম তাহলে আমি কি ঘুম থেকে উঠে যেতাম না? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আমি একদম পুরো অঘোর ঘুমে, আর সকালে উঠে সেই রকম কমপ্লেন যদি আসে যে তোমার রুম থেকে এরকম আসে, আর আমার রুমে আমি ছাড়া কেউ থাকি না, তুমি বলো কতটা আশ্চর্য আর জিনিসটা। এইসবের মধ্যে তোমার ওই ধরো আঙুলে দাগ পাওয়া, মানে আঙুলের দাগ পাওয়া, এইসব গুলো চলছে তখনও? চলছে। আমি না আমার মাকেও বলতাম যে মা কিছু তো একটা হচ্ছে, দিয়ে আমার মা না কখনো আমার বোনকে পাঠিয়ে দিয়েছে 1-2বার, ঠিক আছে তোর যদি এরকম ভয় লাগছে তো তোর বোনের সাথে কিছু হতো? বোন আওয়াজটা পেতো, বোন আওয়াজটা পেতো। আর আমার বোনের একটা কথা বলে দিই, আমার বোন না তুলা রাশির,
তুলা রাশির কি হয় ব্যাপার, যে ওরা না ছোট থেকে ছোট জিনিস ক্যাচ করতে পারে, যেটা নেগেটিভ জিনিস থাকে, আর খুব ওরা মানে মানে বুঝতে পারে জিনিসটা, ওদের মধ্যে ভয়টা খুব তাড়াতাড়ি কাজ করে। তোমার কি ঠিক রাশি? আছে, আমার সিংহ রাশি, ওই জন্য হয়তো মানে আমি এতদিন থাকতে পেরেছি। সিংহ রাশির মেয়ে আমি, আর ও হচ্ছে তুলা রাশি। ব্যাপারটা দেখো, এই ব্যাপারটা কিন্তু খুব একটা যে ঠিক আমি সেটা বলবো না, হালকা রাশি ভারী রাশির কনসেপ্ট। কেননা যদি তোমার যদি ফিল করারই না হতো, তোমার শরীরে তো এরকম দাগগুলো আসতো না, তুমি এত কিছু দেখতে পেতে না বা ফিল করতে না। না, করতে তো পেরেছো, সিংহ রাশি হওয়া সত্ত্বেও, ভারী রাশি হওয়া সত্ত্বেও, মানে যেটাকে সো কল্ড ভারী রাশি বলা হয়। হুম। আমার এই ভারী রাশি হালকা রাশির কনসেপ্টটা আদৌ ঠিক বলে মনে হয় না। যাই হোক, তুমি বললে বলে আমি বললাম, আচ্ছা, তারপর কি মানে হলো? জিনিসটা কি বলতো, সিংহ রাশি আর তুলা রাশি ব্যাপারটা বলে দিচ্ছি, যে যাদের রাশি ভারী হয় না, তারা এগুলো দেখেও শুনেও না জিনিসটার মধ্যে টিকে মানে মানে নিজেকে মানিয়ে নিতে পারে, মানে এই জিনিসটা আমি বলছি। ঠিক আছে, আচ্ছা যাই হোক। আচ্ছা, হুম তো জিনিসটা আমার বোন না যখন ফার্স্ট আসে না, আমার বোন বলে না কিছু তো একটা প্রবলেম আছে। হুম। ঠিক আছে, আমি বললাম মানে বোনের শরীরেও কিরকম ক্ষতর দাগ, মানে না, কালচে দাগ এসব হতো? না, ওর মধ্যে কিছু হতো না। আচ্ছা। আর কিন্তু তুমি ওর- বোন যখন আসতো তখন কি তোমার শরীরে এরকম ব্যাপার স্যাপার তাও হতো, মানে দাগ পাওয়া বা এইসব গুলো? শরীরে ব্যথা হতো, দাগটা থাকতো না কিন্তু ব্যথাটা থাকতো। ওকে ওকে, হুম। বলো। তো আমার বোন বলছে কি, যে দিদি কিছু তো একটা প্রবলেম আছে। আমি বললাম, কি আছে? বলছে দেখ, আমি বুঝতে পারছি না, আমি তোকে পার্টিকুলার কোনো রিজন দিতে পারবো না যে এই ফ্ল্যাটটার মধ্যে কি প্রবলেম আছে, বাট কোথাও কিছু তো একটা প্রবলেম আছে যেটা আমার নজরের মধ্যে আসছে না। আর ও না খুব ভালোভাবে এই জিনিসটা মানে এইসব জিনিস বুঝতে পারে। ও যদি রাস্তায় চলতে চলতে অনেক সময় বলে যে জায়গাটা ভালো না, তাড়াতাড়ি চলে জায়গা থেকে, মানে ও এমন একটা মেয়ে, ও অনুভব করতে পারে, অনেক জিনিস বুঝতে পারে, আর সেটা ও বলে, শেয়ার করে। ঠিক আছে, তো আমাকে বলছে। তাই বললাম যে হুম, এর হুম। মনে যদি এটা হয়েছে, তাহলে কিছুটা একটা ব্যাপার আছে। দিয়ে পরে ও ফ্ল্যাটটা ঘুরলো, দিয়ে পরে রাত্রেবেলায় ঘুমোচ্ছে, আমাকে বলছে দিদি আওয়াজ আসছে, কিসের আওয়াজ? তা আমি ভাবছি এও আওয়াজ পাচ্ছে। দিয়ে আমি বললাম, কিসের আওয়াজ? তখন বলছে দেখ, কেউ ঠক 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 করছে। দিয়ে পরে আমি বললাম চল তো দেখি কোথায় আওয়াজ। মানে আমার নিজের বোন বলছে, তার মানে এই জিনিসটা এতটা মিথ্যা হবে না, আর এই জিনিসটা আগের থেকে আমি এদের শুনে আসছি, বিল্ডিং এ যারা বলে, তো তার এটা তো মিথ্যা হতেই পারে না। ঠিক আছে, দিয়ে পরে চারিদিকে ঘুরলাম, দেখলাম কোথাও আওয়াজ আসছে না। তো আমি বললাম মনে হয় এটা তো মানে বিল্ডিং তৈরি হচ্ছে, অনেকে নতুন নতুন অ্যাপার্টমেন্ট, হয়তো রাত্রে কাজ চলছে। অনেক হয় না দেখবে রাত্রে বেলায় না, ঢালাইয়ের কাজ হয় বা কাজ হয়, যদি খুব ফাস্ট সেই বিল্ডিংটা কমপ্লিট করা থাকে। কিন্তু মাথার মধ্যে এটা খেললো না কৌস্তবদা, যে ছাদে যে একবার আদেও দেখি যে কোন বিল্ডিং এ কাজ হচ্ছে। হুম বুঝতে পারলে? হুম হুম হুম। আমি আমার ফ্লোরটা ঘুরেছি, আমি দরজাটা খুললাম, কিন্তু তাও মাথার মধ্যে এটা এলো না যে আমি ছাদে যে একবার দেখি। যাই হোক, ছাদে আমি গেলাম না। হুম। তো আমি বললাম তো ঘুমিয়ে পড়, হয়তো কোনো জায়গায় কাজ হচ্ছে, সেই হাতুড়ির আওয়াজ আসছে। গেল, ও না প্রতিদিন আমাকে বলতো যে কি রে, তুই তুই কি করে ঘুমোতে পারছিস বলতো। আমি বললাম কি করে ঘুমোতে পারছি, কি আওয়াজ আসছেই না। বলছে আওয়াজ আসছে, আমি বলছি। বলছে এত জোরে আওয়াজ তুই শুনতে পাচ্ছিস না দিদি? আমি বললাম না। বলছে ছাড়, তুই পাগল হয়ে গেছিস। দিয়ে ও কিছুদিন থাকলো, এরপরে চলে গেল। এবার আমি তোমাকে বলি, যারা তিনজন ইঞ্জিনিয়ার এসছে, যাদের আমি কথাটা বললাম, ওরা গরমের দিন তখন, ঠিক আছে, উপরে ছাদে ঘুমোচ্ছে। হুম। তো লাইন তখন কেটে দিয়েছে, কিন্তু আমি তো যেহেতু একটা লেডিস, আমি তো ছাদে শুতেই পারবো না, আমি তো নিচের রুমেই শুয়ে আছি, দরজা বন্ধ করে। ওরা সবাই ছাদে গেছে, লাইন কেটে দিয়েছে বলতে? কারেন্ট ছিল না। হুম। তো তিনজন গেছে, তার মধ্যে সরি তিনজন না, সেদিনকে দুজন ছিল, দুজন ছাদে গেছে। ওরা হুম। মশারি টশারি খাটিয়েছে ওখানে। না ছাদে না একটা বেড রাখা ছিল, হয়তো যারা মিস্ত্রি মজদুর কাজ করতো তারা হয়তো কখন উপরে রেখেছে, যেহেতু এটা অ্যাপার্টমেন্ট তৈরির কাজে অনেক জিনিসপত্র রাখা থাকে ছাদে। হুম হুম হুম। তো একটা বেডের মতো ছিল, ওখানে ওরা শুয়েছিল। দিয়ে পরে আমি সেদিন, তার পরের দিন সকালে যেটা দেখেছি আমি সেটা বলছি, তারপরে ওদের ঘটনাটায় আসছি। যখন সকালে আমি উঠেছি না, হুম। দেখছি কি ওদের মশারিটা অর্ধেকটা মানে কি বলবো, সেই টাঙানো থেকে যেমন খুলে যায় সেরকম খুলে পড়ে আছে। বালিশটা পড়ে আছে, যে চাদরটা নেই সেটা অর্ধেকটা নিচে, অর্ধেকটা বেডটার উপরে। তা আমি বললাম এরকম তো এদের কখনো থাকে না, ওরা তো সমস্ত জিনিস ওপর থেকে নিচে নিয়ে যায়।
ঘুম থেকে উঠলে আমি না ছাদে যেতাম ওই কাচড়া ফেলতে, পেছন দিকে যে আছে মাঠটা ওই সাইডে সব কাচড়া ফেলে, ঠিক আছে? তো প্রতিদিন আমার সকালে উঠে কাজ ছিল কাচড়াটা ফেলে দেওয়া, ঠিক আছে? তো তখন আমি এই জিনিসটা দেখেছি। তো আচ্ছা। এই জিনিসটা পরে আবিষ্কার হলো যে কেন ওই জিনিসটা সকালে মানে রাত্রিবেলায় এরকম একটা হয়েছে, যার জন্য সকালে ওরা এটা নেয়নি, না নিয়ে নিজে চলে গেছে। হয়েছে কি বলছে আমাদের সবাইকে যে আমাদের একটা ব্যাপার ছিল যে গার্ড যদি জল খুলে দিত না, নিচ থেকে নল মোটর চালু করতো, তো ওপরের ট্যাঙ্কি সবাই নিজে নিজে ভরতো, আর সেটা 8টার পর মানে ডিনার করে ওরা খুলতো, Okay, মানে okay. মোটর চালাতো। তো আমরা যেহেতু অনেকগুলো উপরে, খুব বেশি না হলেও 10-12টার মতো ট্যাঙ্কি থাকতো ছাদে, তো সবাই নিজের নিজের ট্যাঙ্কি ভরতো, ঠিক আছে? তো আমাদেরকে বলেছিল কি যে তোমরা এত রাত অব্দি ছাদে থেকো না, তোমরা নিজের ট্যাবটা চালু করে দেবে, ঠিক আছে? আর গার্ডকে একটা পার্টিকুলার টাইম বলে দেবে বন্ধ করার, বাট তোমরা মেরে না ছাদে বেশিক্ষণ থেকো না। তখন আমরা সবাই চেপে ধরলাম, আমি আর যে কটা বৌদি ছিল, যে কেন কি ব্যাপার হয়েছে বলো তো তুমি। তখন বলছে যে জানো কি হয়েছে আমাদের সঙ্গে, তখন ঘটনাটা বলছে সেদিনকে মনে আছে লাইট ছিল না? তখন আমরা সবাই বললাম হ্যাঁ। তখন বলছে আমরা দুজন এসেছিলাম উপরে শুতে, দিয়ে লাইট আসার সঙ্গে সঙ্গে একজন বলল আমাদের মধ্যেই যে আমি নিচে যাচ্ছি, তো আমি ছাদেই ছিলাম। আমি বললাম ঠিক আছে তুই যা, না আমি ছাদেই ঘুমোবো। দিয়ে ছাদে ঘুমোলো, ঠিক ওই 2-2:30 নাগাদ, তখন একদম গরমকাল, মে জুন মাসের কথা বলছি আমি এটা, ঠিক আছে? বলছে এক ঝটকা আমার চোখটা খুলেছি, আমি দেখছি লম্বা মতো কালো লম্বা, মানে খুব বেশি না হলে ওই 7-8 ফুটের মতো, আমার জাস্ট আমাকে ঘেঁষে আমার পাশেই দাঁড়িয়ে আছে, আমি শুয়ে আছি দাঁড়িয়ে আছে, তার কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না, মানে একদম মনে হচ্ছে যেন কালো একটা বোরখা পরা বলো বা কালো একটা চাদর ঢাকা নিয়ে যেমন একটা শরীরের গঠনটা হয় সেই ধরনের, লম্বা একদম শরীরে ঘেঁষে দাঁড়িয়ে আছে। সেলুলয়েডের ছায়া ছায়া মূর্তি টাইপের কিছু। কিন্তু ওটা মানে ছায়া তো একটা আলাদা জিনিস হয়, ওটা একটা কোনো মানুষ যদি মাথার মধ্যে, একটা 8 ফুটের মানুষ যদি মাথার মধ্যে একটা লম্বা চাদর ঢেকে যদি দাঁড়িয়ে থাকে, সেই জিনিসটা দেখতে পাচ্ছে ও। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, দিয়ে বলছে আমি ভাবছি চোখের ভুল, তাও চোখটা আমি কচলাচ্ছি, দিয়ে পরে কচলে নিয়ে আবার তাকাচ্ছি, দেখছি একই রকম ভাবে তাকিয়ে আছে, মানে দেখছে, আমি তার চোখ নাক মুখ কিচ্ছু দেখতে পাচ্ছি না। তখন আমি বুঝতে পারলাম যে এটা কোনো স্বপ্নও নয় আর এটা কোনো ছায়াও নয়, এটা রিয়েলিটি, কেউ দাঁড়িয়ে রয়েছে, আর এত লম্বা কোনো মানুষ হতে পারে না। বলছে আমি তো ওই সাইড দিয়ে নামতে পারিনি, কারণ ওই সাইড দিয়ে ও ছিল, আমি তার উল্টো সাইড দিয়ে মানে ছেড়ে দে মা কেঁদে বাঁচি বলে মানে ঝাঁপ দিয়ে বলতে পারো দৌড়ে লাফিয়ে, তার মধ্যে অর্ধেক ওই কি বলে চাদরটা আমার গায়ে, অর্ধেক নিচে লটাগুড়ি দিয়ে আমি দৌড়ে এসেছি নিচে। ফোন বলছে আমার পড়ে গেছে সিঁড়িতেই, ফোনও এইদিকে মানে গড়াতে গড়াতে নিচের ফ্লোর পর্যন্ত পড়েছে, আর আমিও 3-4টে সিঁড়ি লাফ দিয়ে দিই নিচে। বলছে আমার আর কিছু দেখা সময় নেই, সামনে ইট পড়ে আছে যে আমি হোঁচট খাবো না বালি, যেহেতু ছাদে আমাদের কনস্ট্রাকশনের কাজ চলছিল তো অনেক কিছু পড়ে থাকতো। বলছে আমার চটি, আমার বাকি সমস্ত জিনিস ছাদে, আর নিচে এসে না খুব জোর জোর দরজা ধাক্কাচ্ছে ওদের নিজেদের দরজাটায়, খোল রে। আর আমি ওদের আওয়াজ শুনে আমার ঘুম ভেঙে গেছে। তুমি ঘাবড়ে গেছো? হ্যাঁ, আমি ভাবছি কি রে বাবা, এদের কোনো মানে সেন্স নেই নাকি যে পাশে কেউ ঘুমোচ্ছে বা ফ্ল্যাটে রয়েছে, মানে কিরকম একটা অভদ্রতা। আর তখন আমি জানি না ব্যাপারটা, তারপরে 2-3 দিন পর আমি জানতে পারলাম সেদিনকে, তখন আমার মাথায় টনকেছে যে হ্যাঁ সত্যি তো 2 দিন আগে তো এরকম খুব জোর জোর দরজা ধাক্কানোর আওয়াজ আসছিল। দিয়ে পরে ঘরে ঢুকেছে, দিয়ে তারপর থেকে ওর নাকি ভীষণ জ্বর ওই ইঞ্জিনিয়ারটার, ঠিক আছে? দিয়ে পরে শরীর প্রচন্ড খারাপ, ওরা নিজের বাড়ি চলে গেছে। একজন যখন বলছে আমার জ্বর আমি তো থাকতে পারবো না, উনি যখন নিজে চলে গেছেন, তখন আরেকজন বলছে আমি একা থাকবো কি করে, যেহেতু ইট ঠোকার আওয়াজটা ওরা প্রতিদিনই পায়, যেহেতু ওদের সংলগ্নই ওই রুমটা। বলে দিচ্ছি ওরা কাউকেই শান্তিতে থাকতে দিচ্ছে না। না, বলছে সহ্য করতে পারছে না, ওর প্রবলেম হচ্ছে, যে জিনিসটা ফ্লোরের মধ্যে আছে তার তো প্রবলেম হচ্ছে, যে জিনিসটা ছাদে আছে ওরা একান্ত জিনিসটা পছন্দ করে, ওরা আশেপাশে মানুষজন পছন্দ করে না। আর যেহেতু ওনার জায়গায় থেকে যে জিনিসটা আছে, ওই এন্টিটির জায়গায় আমরা থাকছি, সেহেতু বেরিয়ে যায় এখান থেকে, তোরা থাকবি না, আমি একান্ত চাই। আর ছাদটা পার্টিকুলার ওই এন্টিটিটারই ছিল, আমি বলছি কি ছিল ছাদে জিনিসটা। সেক্ষেত্রে ছাদে ও চাইতো না যে সন্ধ্যের পর কেউ আসুক,
হুম মানে সন্ধে মানে ওই সূর্য ডোবার পর থেকে ওর চাইতো না ছাদে কেউ আসুক। তো হলো, দিয়ে পরে ওরা একজন বললো আমি তো একা থাকতে পারবো না, ও তখন চলে গেল, পুরো লক হয়ে গেল। দিয়ে পরে ওরা হয়তো কাউকে দেখিয়েছে, গুনি টুনি ঝাড়িয়েছে, বলেছে যে জায়গায় থাকো সেই জায়গাটা ছেড়ে দিতে। ওরা কি করেছে আবার এত বদমাস, আমি তোমাকে জিনিসটা বলছি, ওরা যখন যেদিন ফ্ল্যাটটা ছাড়ে, ঠিক আছে, হুম সেদিনকে আমাকে কি বলছে, বলছে কি যে তৃষা, এই ফ্ল্যাটটা যে ওনার, সে রং করে দিয়েছে খুব সুন্দর করে, ঠিক আছে। তখন মানে যতদিন ওরা ছিল না নিজেদের বাড়িতে, যেহেতু ওরা ওদের বেশি জিনিসপত্র থাকতো না, ওরা চাবিটা যে একটা ছিল সেটা ওনারকে দিয়ে যেত, যেহেতু ওনার বলেছে এই ফ্ল্যাটটা নতুন করে রং করব, ঠিক আছে। ওনারের কান অব্দিও হয়তো ততদিনে খবরটা চলে গেছে যে এরকম এরকম, হয়তো ওরা বলেছে, কমপ্লেন করেছে যে এরকম এরকম হচ্ছে। তো ওরা বলছে যে ঠিক আছে, আমি এটা নতুন করে আরো ফ্ল্যাটটা রং টং করে পরে আমি আরো অন্য কাউকে দেবো, যেহেতু ওরা বলেছে আমি থাকবো না আর এই মান্থটাই লাস্ট। দিয়ে যখন যেদিন ওরা জিনিসপত্র নিতে আসে, অন্য ফ্ল্যাটে শিফট করে, সেদিন আমাকে কি বলে, বলছে আমরা না, আমি বলছি তোমরা ছেড়ে যাচ্ছ কেন, হ্যাঁ, তখন বলছে কি যে না আমরা না অন্য ফ্ল্যাটে চলে যাচ্ছি, হ্যাঁ এই জায়গায় থাকবো না আমরা, অন্য ফ্ল্যাটে মানে কি অসুবিধা, বলছে আসলে আমরা আমাদের কি বলে ট্রান্সফার হয়ে গেছে পাটনাতে, ঠিক আছে, সেই জন্য এই ফ্ল্যাটটা ছেড়ে দিচ্ছি। তো আমাকে তো এটা বলা উচিত যে এই ফ্ল্যাটটা তুমি নিও না। তো আমি ওদেরকে যখন বলছি যে আচ্ছা খুব সুন্দর করে রং করেছে, তখন আমাকে উল্টে কি বলছে, বলছে হ্যাঁ তুমি চাইলে এখানে চলে আসতে পারো, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি সব ফ্ল্যাট গুলোই রং করা ছিল, ঠিক আছে, কিন্তু ওই ফ্ল্যাটটা নতুন করে আরো ট্রান্সপারেন্ট খুব সুন্দর রং করেছিল, ঠিক আছে। তো ওদের এটা বলা উচিত হয়নি, আমাকে আবার বলছে কি তুমি এই ফ্ল্যাটের মধ্যে না চলে আসতে পারো, রংটা খুব সুন্দর করেছে। দিয়ে আমিও ভাবলাম যে হ্যাঁ ঠিকই তো বলেছে, রংটা তো খুব সুন্দর করেছে। হ্যাঁ, তো আমি বলছি ফ্লোরটা তো ওই একই, ঠিক আছে, এই এই রুমটাতে থাকি বা পাশের রুমটাতে থাকে। তা আমি ওনারটার সঙ্গে কথা বললাম, ওনার বলছে না এটা বুকিং হয়ে গেছে অলরেডি, একজন আমাকে অ্যাডভান্স দিয়েছে, এটা একটা মেয়ে আসবে। আমরা ও আচ্ছা। তো মানে খুব ভাগ্যটা আমার ভালো ছিল কৌস্তভদা, যে ওই রুমটাতে আমি যাইনি। আমাকে একটা কথা একটু বলো, আমি এর পরের ঘটনাটা শুনছি, তোমার সাথে এত কিছু হচ্ছে, তোমার আশেপাশে যারা প্রতিবেশী রয়েছে তাদের সাথেও এত ব্যাপার ঘটছে, তোমরা কোনো প্রতিকার করার চেষ্টা করোনি, কারুর কাছে দেখাবার কথা ভাবোনি? আরে প্রতিকার তো তখন করব কৌস্তভদা যখন বাড়িটা নিজের হবে, মানে নিজের হলে যদি কিছু এগুলো হয় তখনই একটা মানুষের মাথায় টনক নড়ে যে আমাদেরকে আমার বাড়িটা থাকতে হবে। সবাই তো রেন্টে, সবার মাইন্ডে এটাই খেলা করছে যে আমি ছেড়ে চলে যাবো, এই ফ্ল্যাট না পোষালে অন্য, যেমন সবাই ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে, আমিও যেমন ছেড়ে চলে এলাম, আমি তো কোনো প্রতিকার করে এলাম না, ঠিক আছে। না, নিজে যাতে সেফ থাকতে পারো সেই কারণেও কিছু করোনি? না, তো আমাদের বুঝতে অনেক সময় লেগে গেছে, আমি বলে দিচ্ছি তোমার, আমাদের বললাম তো এই জিনিসগুলো এত স্লো মোশনে, দেখবে পয়জন দু টাইপের হয়, একটা হচ্ছে কুইক কাজ করে আর একটা হচ্ছে খুব স্লো কাজ করে। তো আমাদের সঙ্গে স্লো কাজ করছিল, ঠিক আছে। বাকি জনকে তো থাকতেই দেয়নি, আমি বললাম যে ইঞ্জিনিয়ার গুলো 1 মাস কি 1.5 মাসের মাথায় চলে গেছে, আমি তো তাও অনেক দিন কাটিয়েছি, যেহেতু হাবিটা আমার উপরেই হয়েছিল, ও চাইনি যে আমি ছেড়ে চলে যাবো। তো আমার ঘুমের ডিস্টার্ব এটা করেনি, আমার শরীরটা খারাপ থাকতো আর এইসব জিনিসগুলো হতো, ঠিক আছে, বুঝতে পারছো? ঠিক আছে। মানে আমাকে না কুইক তাড়ানোর চেষ্টা করেনি। আর ওদের সঙ্গে আরেকটা জিনিস হতো যেটা আমি বলতে ভুলে গেছি, ওদের না দরজার কড়াটা খুব জোর জোর নড়তো 12টা-1টার সময়, মানে যেন কেউ ধাক্কা দিচ্ছে, ওদেরকে নক করছে যে কি করছিস, ওর যা এখান থেকে থাকবি না, এরকম, ঠিক আছে। নতুন মেয়েটা ওখানে ফ্ল্যাট নিল তারপরে, নতুন করে মেয়ে? একটা শ্রেয়া বলে একটা মেয়ে এসছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। এবার ওর ব্যাপারটা বলি, ওর ওয়ার্ক ফ্রম হোম, ঠিক আছে। তো কখনো কখনো অফিস যেত, কখনো কখনো বাড়িতেই থাকতো। তো আমাকে ওই মেয়েটা কোশ্চেন করলো, এই এই রুমটা খোলা কেন, এখানে কেউ থাকে না? মানে শ্রেয়া বলছে এটা আমাকে, ঠিক আছে, যে আমি যখনই এই রুমটা দিই তখনই না এই রুমটা সকাল উঠে দেখি না কেউ খুলে রেখে দিয়েছে, তুমি তো খুলবে না। আমি বললাম না আমি খুলবো না, এমনকি আমিও এটা অনেকবার দিই, এটা খোলা থাকে। তো ওর মাথায় এই জিনিসটা ফার্স্ট, মেয়েটার জন্যই কিন্তু আমরা বাকি সবাই জিনিসটা ক্লিয়ার হলাম, ঠিক আছে, এই যে এই শ্রেয়া মেয়েটার। দিয়ে বলছে আমি না আজ 3 দিন থেকে লক্ষ্য করছি, এটা যখনই আমি কুন্ডিটা দিই আর আমি না দেখি, কখনো কখনো আমার দরজাটা না খোলা রাখি, যে দেখি এটা কে খোলে, যে খোলে না আমি তাকে আচ্ছা করে দেব, কিন্তু দেখি কেউ খোলে না। আর এইটা আমি যখনই দিই খোলা থাকে। আর একটা জিনিস নোটিস করেছি, যখন দরজাটা দিই না তখন আওয়াজ হয়, কিন্তু যখন কেউ খোলে না তার আওয়াজটা আমি পাই না।
মানে বুঝতে পারলে জিনিসটা? হুম হুম হুম, বুঝতে পারছো। ওইটা আমরা যদি খুলি না তো প্রচুর জোর আওয়াজ হয়, যেহেতু খুব টাইট আছে কুন্ডিটা। হুম হ্যাঁ, তো তাই বলছেন, তা আমি বললাম আচ্ছা। আমিও সেটা মনে মনে ফিল করছি যে এটা তো সত্যি কথা, যখন দরজাটা খোলা থাকে না তখন সত্যি কারো আওয়াজ পাই না, না কাউকে দেখতে পাই না, কুন্ডিটা খোলার আওয়াজ পাই, বাট এটা খোলাই থাকে। হুম 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 তারপর ও বলছে তার একদিন পর বলছে, হুম। জানো তো এত আওয়াজ ওঠে, কোথার থেকে যে আওয়াজ ওঠে আমি বুঝতে পারি না। তখন আমি বললাম তাহলে কনস্ট্রাকশনের কাজ চলছে। তখন বলছে কনস্ট্রাকশনে এত রাত্রে? আমি বললাম হ্যাঁ হতে পারে, কিন্তু আমারও মাথায় তখন যায়নি, আমি এত বোকা যে আমার বোন আওয়াজ শুনছে, আমার পাশের সবাই কমপ্লেন করছে, তো এই মেয়েটাও যখন বলছে তখন জিনিসটা একটু অ্যাটেনশন নিয়ে একটু খোঁজ করা দরকার, ঠিক কি না? 12টা একটা সময় এক পার্টিকুলার একটা সময়ে আওয়াজ ওঠা এটা চারটিখানি ব্যাপার নয়, এটা খুব Exactly. হেভি ব্যাপার। হুম হুম হুম। তো তারপরে ওর মা এসছে, ঠিক আছে, দিয়ে ওর মা এসছে, ওর মাও ওই রকম আওয়াজ শুনতে পাচ্ছে, দিয়ে বলছে ওকে, হ্যাঁ, যে মামুনি আওয়াজ আসছে, তখন বলছে যে হ্যাঁ মা কনস্ট্রাকশনের কাজ হয়েছে। তো ওর মা তো একটু বয়স্ক করে, তো বলছে কনস্ট্রাকশনের রাত 2টোর সময় কি কনস্ট্রাকশন রে, যতই কাজ হোক একটা মানুষ রেস্ট নেবে না? তখন বলছে হ্যাঁ তাই তো। তখন বলছে চল তো ছাদে, যে দেখেছে ওদের মাথাটা খেলেছে, ছাদে গেছে কৌস্তবদা, পোলে পোলে লাইট ছিল, প্রতিটা পোল থেকে আলোর ছটা প্রতিটা বিল্ডিং এ পড়ে, দেখা যায় যে প্রতিটা বিল্ডিং এ, মানে এতটুকু তো বুঝতে পারে যে কোথায় কাজ হচ্ছে, যেখানে কাজ হবে সেখানে অন্ধকার থাকবে না, লাইট জ্বলবে, পুরো চারিদিক নিস্তব্ধ চুপচাপ, কোথাও কোনো আওয়াজ নেই। আচ্ছা। ওরা নিচে আসে তখন আওয়াজটা বন্ধ, যখন ওরা দেখতে যায় না বেরিয়ে তখন আওয়াজ দেয়নি, যেই রুমের মধ্যে ঢুকে দরজা লাগিয়ে 10 মিনিট বসেছে তারপর আবার আওয়াজটা শুরু। ওর মা বুঝতে পেরেছে এটা কোনো স্বাভাবিক কিছু নয়, এটা কোনো অসম্ভব একটা ব্যাপার ঘটছে, যেটা ঘটা উচিত নয়, আর Okay. যেটার পেছনে কোনো মানে মানে এমন একটা শক্তি আছে, মানে যেটা মানে বুঝতে পারছো পার্টিকুলার একটা টাইমে আওয়াজটা উঠছে। ওর মা ক্যাচ করে নিয়েছে ব্যাপারটা, ওকে ওকে। দিয়ে পরে ওর মা ওকে বলছে যে এই ব্যাপারটা ঠিক না, তুই কথা বল। বলছে আমি তো কাল সকালে যেতে হবে, তো আমি তোর দিদিকে পাঠিয়ে দেবো। তোর তোর তো ওর মেয়েটা প্রচন্ড ভয় হয়ে গেছে, মানে মেয়েটা প্রচন্ড ভীতু, বলছে তাহলে তুমি চলে আছো, তা দিদিকে আমাকে বলো এখনই সকালে যাতে চলে আসে। তো বলছে ঠিক আছে, আমি সকালে ফোন করে বলবো যে তুই রেডি হয়ে চলে আয়, রাত মানে ঢলার আগেই আমি যদি ওখানে পৌঁছে যাই তো তোর দিদি এখানে চলে আসবে, ঠিক আছে? হুম, হুম, দিয়ে উনি চলে গেলেন, দিয়ে ওর দিদি এসছে, দিয়ে ওর দিদি আওয়াজ শুনতে পাচ্ছে, তো ওর দিদির যে মানে কি বলবো আরো যে রিলেটিভ আছে, ঠিক আছে, যে ভাই যেগুলো বলে, তাদেরকে সন্ধ্যের সময় ফোন করছে, ওর আওয়াজটা আবার সন্ধ্যে থেকে স্টার্ট হয়েছে, 6:30 7টা থেকে, ঠিক আছে, দিয়ে বলছে এরকম এরকম একটা আওয়াজ উঠছে, তোরা আয়। এবারে ওর যে দুটো ভাই ছিল ওরা আবার সেই রাত্রে এসেছে, ঠিক আছে। ওকে ওকে। আর তখন আমি কিন্তু আমার বাড়িতে, আমি কথাটা বলছি, ওর মা যখন ছিল তখন আমি ওখানে ছিলাম, তারপরে কিন্তু আমি আমার বাড়িতে চলে গেছি, ঠিক আছে, মানে কলকাতায়। আমার একটা কোনো কাজ পড়েছিল, আমি চলে গেছি। দিয়ে সেই ঘটনাটা আমি তোমাকে বলছি কি হয়েছে। ওর দাদা এসছে, কোনো আওয়াজ নেই, ঠিক আছে, 6টা থেকে 7টা বাজলো, 7টা থেকে 8টা, হ্যাঁ, দিয়ে এবারে বলছে কই রে, তখন বলছে আরে হচ্ছিল রে সন্ধ্যে 6টার সময়, দেখ না পাশে তৃষাও চলে গেছে, ও নেই যে ওর রুম থেকে আসছিল। দিয়ে বলছে আচ্ছা, বলছে ঠিক আছে যখন এলি তখন থেকেই যা। রাত 9টার থেকে স্টার্ট আওয়াজ, আওয়াজ মানে সেই আওয়াজটা আরো জোরে, যেহেতু সবাই আরো চলে এসছে, মানে ওই ফ্লোরে আমি নেই প্লাস আরো 4জন অন্য চলে এসছে, সেই জিনিসটা আর বরদাস্ত হচ্ছে না ওর, ঠিক আছে, যেহেতু ওরা ভাই বোন খুব মানে কি বলবো ইয়ার কি ফাজলামি, মিউজিক বাজছে, যে ওদের না ওরা ডিস্টার্ব হচ্ছে। বুঝতে পারছি বুঝতে পারছি, পছন্দ করছে না ওদের, পছন্দ করছে না থাকাটা ওদের একদমই পছন্দ হচ্ছে না। দিয়ে পরে প্রচন্ড আওয়াজ হলো, তারপর বলছে যে এরকম করে তো আর তুই থাকতে পারবি না, আর আমরা কদিনই এসে থাকবো বল এরকম ভাবে। তখন বলছে যে এক কাজ কর, ওনার যে তাকে ফোন কর। তো ওনারকে ফোন করলাম,
হ্যাঁ, ও ফোন করলো, বলছে আমি ফোন করলাম। দিয়ে ওনার আবার বলছে যে এরকম তো আমি ফ্ল্যাটটা কিনে নিয়েছি, এরকম তো আমরা তো কোনোদিন আগে থাকিনি, তো আমরা জানি না। তো ও আর বলছে না যে এর আগে 3জন ইঞ্জিনিয়ার এসেছিল যার সঙ্গে এরকম হচ্ছিল বলে ওরা ওনার চলে চেপে গেছে। যাচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, ওনার চেপে যাচ্ছে। কিন্তু ওনার বলছে এরকম করে যদি আমি হয়তো বলে পারে ঠিক আছে ও মেনে যাবে, তারপরে তো ও থাকতে না পারলে চলে যাবে, বাট কিছু তো একটা করতে হবে। তো যে প্রজেক্ট ম্যানেজার যে সেল করে, ঠিক আছে, ফ্ল্যাটগুলো, ওখানে ফোন করেছে। ওর নাম্বারটা এই মেয়েটাকে দিয়েছে, বলছে এখানে প্রজেক্ট ম্যানেজারের সঙ্গে কথা বলো, হ্যাঁ সবকিছু মেনটেন করে। তো ফোন করে বললো এরকম এরকম। তো প্রজেক্ট ম্যানেজারটা বলছে কি যে এরকম হতে পারে নাকি, বাট এগুলো ফালতু কথা। তখন বলছে যে এটা সত্যি করেই হচ্ছে, আমার দুটো দাদাও আছে, আমি কোনো ইয়ার্কি করছি না। তখন বলছে আচ্ছা ঠিক আছে, আমি দুটো ছেলে পাঠাচ্ছি, ওরা দেখুক কি ব্যাপার না ব্যাপার। বলছে পার্টিকুলারলি পাশের রুম থেকেই মনে হচ্ছে আওয়াজটা আসছে, মানে যে রুমটা খোলা, বুঝতে পারলে কোন রুমটার কথা বলছি। দিয়ে পরে দুটো ছেলে এসছে, তখন বাজে রাত্রি 10টা 10:30 সেরকম। দিয়ে পরে এসছে ওই রুমটাতে। দিয়ে বলছে কই রুমের মধ্যে তো এমন একটা ইট নেই, গিটি নেই, কোনো কিচ্ছু নেই, এখান থেকে ইট ঠোকার আওয়াজ কি করে আসছে। দিয়ে পরে ওরা ঘুরে ফিরে দরজাটা বন্ধ করে দিল। দিয়ে বন্ধ করে ফোন করেছে যে ওনার পাঠিয়েছে ম্যানেজারটা, বলছে ওকে ফোন লাগিয়েছে ও। বলছে যে হ্যাঁ দাদা আমি তো এসছি। বলছে যে কই এখানে তো সেরকম কিছু নেই, যেই বলেছে আর পুরো ধুম ধুম করে রুমটার ভেতর থেকে আওয়াজ প্রচুর জোরে জোরে। তখন বলছে 1 মিনিট দাঁড়াও দাঁড়াও। দিয়ে ফোনটা কেটেছে, ও শুনছে। তখন মেয়েটা বলছে শ্রেয়া যে দেখো এবার শোনো শোনো ভালো করে, তুমি এখানে দাঁড়িয়ে থেকে শোনো, বুঝতে পারবে। ওখানে ওরা দুজন বোন, দুজন ভাই, প্লাস যে দুটো ছেলেটাকে পাঠিয়েছিল সে, দুজন, আর টোটাল 6জন আওয়াজটা শুনছে। দিয়ে মানে এরকম গোলযোগ হতে হতে নিচ থেকে আরো যে ছিল ওরা উপরে এলো। ওখানে আরেকটা বলি, বড়ানগরের একটা দিদি থাকতো, ঠিক আছে, আমাদেরই মানে ব্লকটাতে ফার্স্ট ফ্লোরে থাকতো, ঠিক আছে। তো সেই সময় ওনার বাবা এসেছিলেন, ঠিক আছে, কাকু, হ্যাঁ, মানে উনি গেলেন ওপরে, উনি আওয়াজ দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন যে হ্যাঁ আওয়াজ উঠছে। তখন আবার ফোন লাগিয়েছে প্রজেক্ট ম্যানেজারকে। দিয়ে শ্রেয়া বলছে আবার ফোন করালাম প্রজেক্ট ম্যানেজারকে, বললাম বলো যেটা হয়েছে সত্যি করে। তখন বলছে যে হ্যাঁ দাদা এটা সত্যি কথা, ভেতরে কিছু তো একটা হচ্ছে, দরজা খুলছি কিছু দেখতে পাচ্ছি না, দরজা লাগানোর পর 10-15 মিনিট পর এরকম আওয়াজটা হচ্ছে। তো যেটা কি করে সম্ভব? বলছে আমরাও তো অবাক। বলছি এখানে দেখুন অনেকেই রয়েছে, সবাই দেখতে পাচ্ছে। তো বলছে আচ্ছা এক কাজ কর, রুমটার মধ্যে লাইট অ্যারেঞ্জ কর। লাইট কোনো ব্যবস্থা ছিল না, তার জুড়ে পড়ে সেটা লাইটের ব্যবস্থা করলো। ওখানে একটা ধূপ ধুনো দেওয়া হলো, ঠিক আছে, লাইটের ব্যবস্থা করলো। দিয়ে বলছে দরজাটাতে তালা দিয়ে দে। এবার তালা তো যে ওনার, সে তো মানে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে, ওর কোনো হুঁশ ঠিকানা নেই। দিয়ে শ্রেয়া যে আছে ওই একটা তালা চাবির ব্যবস্থা করলো, নিজের তালাটাই দিল। তালা দিয়েছে কৌস্তবদা। তালা দেওয়ার পর এরা জাস্ট মানে বোঝাচ্ছে যে ঠিক আছে এমনি তো করে দিয়েছি, আশা করি প্রবলেম হবে না, হ্যাঁ এরকম বলছে। আর তালা পুরো মুভ করছে, আর সেটা কাকুও দেখেছে, কারণ আমি যখন বাড়ি গেছিলাম না, ওখানে যখন আমাকে শ্রেয়া ফোন করে পুরো ঘটনাটা বললো, তখন আমি বরানগরের কাকুকে ফোন করেছিলাম। কাকু তো একটু বয়স্ক করে, কাকু তো আর মিথ্যে বলবে না। কাকুকে ফোন করলাম, কারণ এইসব জিনিসগুলো না একদম প্রুফ পাওয়াটা অনেক বড় ব্যাপার। তো কাকু বললাম কাকু আপনি ছিলেন ওখানে? তখন কাকু বলছে হ্যাঁ আমি তো ওখানে ছিলাম। মানে এটা কি সত্যি? বলছে হ্যাঁ, তোমাকে আমি কি বলবো এই জিনিসটা না, আমি তো বুঝতে পারছি না যে কি করে হচ্ছিল। বলছে রুমের মধ্যে কিচ্ছু নেই আওয়াজ করার মতো, আর রুমটা বন্ধ করে জাস্ট 5 থেকে 7 মিনিট পর আওয়াজ আসছে রুমটার থেকে। বুঝতে পারছি। দিয়ে আমি তখন বুঝতে পেরে গেছি তাহলে আমার সাথে যেগুলো হচ্ছিল সেগুলো কি চলছিল। হ্যাঁ তৃষা, তারপরে কি হয়? হ্যাঁ, তো এইগুলো জাস্ট চলছিল। তখন তো আমি বাড়িতে, তখন সবাই বুঝতে পারলো যে এখানে কোনো অশরীরী আত্মার জিনিস আছে। তো কি আর করা যাবে, ওরা তখন বলল যে ঠিক আছে আজকে রাতটুকুই তো। তো সবাই নিজের নিজের বাড়ি চলে গেল, তালাটা দেওয়া থাকলো। ওরা 4 ভাই বোন না রুমের মধ্যে ছিল, ঠিক আছে। ওরা কেউ হনুমান চালিসা পড়ছে, কেউ দুর্গা চালিসা, মানে যে করেই হোক বলছে রাত্রে যে কোনো কাটাবে জিনিসটা, হ্যাঁ রাতটা কাটাতে। আবার ওইদিকে মানে বাড়িটার রুমটার মধ্যে থেকে, ওই রুমটার মধ্যে ইট ঠোকার আওয়াজটা কন্টিনিউ আসছে। ওরা 4 ভাই বোন বলছে আমরা চোখের পলক ফেলিনি, আমরা জেগেই কাটিয়েছি পুরো রাতটা। সকাল হলো আর ওরা চলে গেছে সবাই,
বললো যে জিনিসগুলো তো একদিনে নিয়ে যাওয়া সম্ভব না, তো যেগুলো ওদের মানে যেগুলো খুব নেসেসারি সেগুলো নিয়ে চলে গেল। বাকি যে জিনিসগুলো ছিল সেগুলো বললো পরে একদিন এসে নিয়ে যাব, রুম খালি করে দিচ্ছি। বলছে আচ্ছা ঠিক আছে। দিয়ে আমি তারপরে আমার আসার সময় হলো, ঠিক আছে। তো আমি ভাবছি যে পুরো বিল্ডিং তো খালি, তো এবার আমি যাব, তো মানে একটা হয় না জিনিসগুলো এত কিছু একটা ঘটে যাওয়ার পর আমি এবার রুমটাতে থাকবো কি করে। হুম 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 মা বলছে দেখ যাচ্ছিস তো তো তোরও তো প্রবলেম হতে পারে, তো আমি বলছি ঠিক আছে দেখছি। দিয়ে আমি এসছি দেখছি অনেকেই বিল্ডিং খালি করে দিয়েছে। মানে ওই পার্টিকুলার রাতের এক্সপেরিয়েন্সটার পর? তার আগে থেকে যখন মিসক্যারেজ হলো তখন ওই বৌদিটা চলে গেল, নিউ কাপলটা যখন মিসক্যারেজ হলো ও চলে গেল। তো এবার বেঁচে আছে বাস ওই স্টুডেন্ট গুলো বিএড এর, ঠিক আছে, আর মুসলিম ফ্যামিলিটার আমি, ঠিক আছে। আর বরানগরের যে কাকু ও বললো ওর দিদিটা মানে চলে গেল, বললো যে আমি ফ্রেন্ডের বাড়িতে কাটাবো, ঠিক আছে কিছুদিন, আর এইটা আমি ছেড়ে দেবো। কারণ ওর মাও যখন এসেছিল না, বরানগরের যে দিদিটা ছিল তার মা বলছিল, আমাকে বলছিল জানো তৃষা, মানে তখন নিউ স্টার্টিং আমার যখন চলছিল, বলছে আমি না রাত 2টোর সময় বাথরুম উঠি না, তখন দেখি না এই আমার এই ফ্ল্যাটটার বাইরে না কেউ না পায়চারি করছে, এ পাশ থেকে ও পাশ, ও পাশ থেকে এ পাশ। কিন্তু আমি ভাবলাম কি জানি কুকুর টুকুর হতে পারে বলে কাটিয়ে দিয়েছি, ঠিক আছে। এরকম একবার হয়েছিল। তো যাই হোক জিনিসটা আমি এবার এসছি রুমে, ঠিক আছে। দিয়ে আমি রুমে এসছি, তো মানে যেহেতু বিল্ডিংটাই তখন খালি হয়ে গেছে না, আমার গাটা না ওই দুপুর থেকেই ছ্যাক ছ্যাক করছে, আচ্ছা বুঝতে পারলে। আমি মানে ছাদেও গেলাম একবার, হ্যাঁ ট্যাঙ্কি দেখতে যে জল কতটা আছে, তখনও মানে মানে কি খুব একটা ভালো আমার লাগেনি। যেমন প্রথমে আমি যেরকম ছিলাম না, মনে হচ্ছে না যে এই রুমটাতে আমি এতদিন কাটিয়েছি, মানে যেন অন্য রকম একটা ফিলিংস রয়েছে আমার মধ্যে। তো যাই হোক দুপুরটা গেল, বিকেলটাও গেল। এবার রাত্রিবেলায় আমি কথা বলছি, আমি আমার বোনের সঙ্গে কথা বলছি, ঠিক আছে। আমার বোন বলছে দেখ সবকিছু ঠিক আছে তো, তো কলের মধ্যে না আমার বোন আছে, ঠিক আছে। দিয়ে আমি না দেখছি আমার মানে আমার বোন বলছে গেটটা লাগানো তো, আমি হ্যাঁ। দিয়ে আমাকে বলছে আরেকবার দেখ তো। দিয়ে যখন গেটটার দিকে আমি তাকিয়েছি, আমি কিন্তু ভেতরের রুমে বসে আছি, ঠিক আছে, ওই মানে কোথায় বলবো জানো তো, চৌকাঠের যে জায়গাটা থাকে সেই জায়গাটাতে। আমি না এরকম করে হুলকে একবার দেখছি যে হ্যাঁ গেটটা লাগানো আছে, তখনই জাস্ট আমার চোখে পড়েছে না আমার গেটের মানে দেখবেন নিচে না 2 আঙুলের মতো ফাঁকা থাকে গেট, সেই জায়গাটাতে কেউ পায়চারি করছে। আমার হয়ে গেছে, আমার 12 ওখানেই বেজে গেছে। আমি মনে 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 করছি যে আমি কি ভুল করলাম এসে। মানে এবার জানো তো ওই যে জিনিসটা ছিল এন্টিটিটা, সে এতটাই অতৃষ্ট হয়ে গেছে, মানে ও আর চায় না যে এই জায়গাটাতে আর কেউ থাকুক, কারণ ওর শান্তি অলরেডি ভঙ্গ হয়ে গেছে। আর ওই গেটটা লাগিয়ে যে তালা দিয়ে দিয়েছে না গেটটাতে, ওইটা লাগিয়ে আরোই ওর প্রবলেম হয়ে গেছে। ওকে ওকে ওকে। যেহেতু প্রথমে কুন্ডি দেওয়া ছিল, কুন্ডি খোলা থাকতো, কিন্তু তালা দিয়েছেন, তালাটা মুভমেন্ট হতো, তো এরপর না ওর অনেক অসুবিধা হচ্ছিল। তো তখন না ও বিরক্ত হয়ে গেছে, মানে অ্যাকচুয়ালি ওর জায়গায় থাকছি আমরা আর ওরই শান্তি ভঙ্গ করছি, সেখানে সেটা ও চাই না না। তো যাই হোক আমি বোনকে বললাম, আমার বোন ডিরেক্ট আমার উডবিকে ফোন করেছে, মানে কনফারেন্স নিয়েছে। মানে আমার তো তখন ক্ষমতা নেই যে কান থেকে আমি ফোনটা হাতে নেব, মানে আমি পুরো স্ট্যাচু হয়ে গেছি আর জিনিসটা চলছে আমার চোখের সামনে। দিয়ে পরে ওর 3জন, আমরা 3জন, ঠিক আছে, ওরা গজর গজর করছে, বলছে তুই বেরিয়ে চলে যা। আমি কি আজব জিনিস বলিস তো, একটাই আমার গেট, বাইরেটাতে এরকম পায়চারি করছে, আমি যাবোই কি করে? যেতে গেলে তো আমার গেটটা খুলতে হবে। মানে আমি না কৌস্তবদার রুমের মধ্যে থাকতে পারছি না, আমি দাঁড়াতে পারছি, আর না আমি যেতে পারছি ঘর থেকে ছুটে। তখন যেন ঘরটা আমাকে গিলে খাচ্ছে। তো যাই হোক তখন না আমার বোন একটা বুদ্ধি করে একটা কাজ করেছে, বি ব্লকের ফোন নাম্বার ওর কাছে ছিল, ও যখন এসেছিল না তখন ওখানে ভালোই ফ্রেন্ডশিপ হয়ে গেছিল, তো নাম্বার নিয়েছিল বি ব্লক থেকে। তো ওখানে ফোন করেছে ওদের, বলছে এরকম এরকম আমার দিদি না আটকে পড়ে গেছে এরকম। তখন তো ওদের ওখানে কথা চলছে, মানে আমাদের ফ্ল্যাটে যাচ্ছে সব তো ওর বি ব্লকে খবর যাচ্ছে, এমনকি ছাদ থেকে ওরাও তো দেখতে পায় কিছু না কিছু আমাদের এ ব্লকের ছাদে ঘোরাফেরা করছে, তো ওরা জিনিসটা সবটাই জানে। তো ওরা বুঝতে পেরেছে যে আমি ফ্ল্যাটের মধ্যে আটকে গেছি। দিয়ে ওরা না এসছে, ঠিক আছে, ওরা তো একজন আসেনি, নিজে নিজে হাজব্যান্ডকে নিয়ে কমসে কম 4জন এসেছিল আমাকে নিতে। দিয়ে পরে ওরা আমার এসেছে, তারপর কিছুক্ষণের মধ্যে দেখছি জিনিসটা স্টপ হয়ে গেছে, নেই আর সেটা। দিয়ে পরে আমাকে না আওয়াজ দিচ্ছে, ওরা যে আওয়াজ দিচ্ছে কৌস্তব, আমি আমার ক্ষমতা হচ্ছে না আমার যেয়ে পরে দরজাটা খোলার।
Okay. ওরা বাইরে থেকে আওয়াজ দিচ্ছে তৃষা তৃষা করে। হ্যাঁ, এই আমার বোন বলছে যা রে, ও আমাদের কলে আছে কন্টিনিউ। আমার বোন বলছে যে আমি পাঠিয়েছি, যা যা যা। দিয়ে পরে আমি না কোনরকম করে দরজাটা খুলেছি, আমি তালাও পর্যন্ত আমার ফ্ল্যাটে দিতে পারিনি। আমি ছাদ হয়ে মানে ওদের সঙ্গে ওদের ফ্ল্যাটে আমি ছিলাম সেই রাতটা। দিয়ে পরে আমি বুঝতে পারলাম যে আমার পক্ষে আর এই সম্ভব না এই রুমটাতে থাকার, আমাকে এবার বেরিয়ে যেতে বলছে। ঠিক আছে, ওকে। দিয়ে আমার ফ্ল্যাট খুঁজতেও তো আমার সময় লাগবে, বেশি না হলো 3-4 দিন। ওইটুকু সময়টা আমি অন্য জায়গায় কাটিয়েছি, আমি আমার ওই ফ্ল্যাটটাতে কাটাইনি। ঠিক আছে, মানে তুমিও বেরিয়ে এলো আলটিমেটলি? হ্যাঁ বেরিয়ে এলাম। এবার যেদিন আমি ফ্ল্যাটটা খালি করে আমি সেই কথাটা বলছি। ঠিক আছে, মানে সেই ব্যাপারটা হয়েছে কি, আমি আমার উর্বিকে বললাম যে আমার পক্ষে তো সম্ভব না এতগুলো জিনিস শিফট করা, তো তুমি আসবে? বলছে আচ্ছা ঠিক আছে। ও গাড়ি নিয়ে এসছে। এবার ও যখন আসে না, ও না, ওকে যেহেতু আমার প্রথম থেকেই আমার নিজের এক্সপিরিয়েন্স গুলো বলে দিয়েছি, ও না একটা মাদুলি সঙ্গে করে এনেছে, যেটা হনুমান চালিসার মন্ত্র বলো বা কিছু একটা জিনিস তার মধ্যে ভরে ওর কোনো পুরোহিতে দিয়েছিল, বলছিল এটা ওই মেয়েটাকে পরিয়ে দিতে। কারণ আমাকে বলেছে ওর মধ্যে প্রচন্ড ভাবে হাবি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আর যেহেতু আমার হাজবেন্ডের সঙ্গে এই কটা দিন না আমার প্রচন্ড লড়াই হতো, প্রচন্ড মানে প্রচন্ড লড়াই। ঠিক আছে, তো ওকে ওখানে পুরোহিতটাকে বলেছিল যে ওর সঙ্গে রিলেশন ভালো নেই। বলছে ভালো তো থাকতে দেবে না, না ও তো চাই না যে ওর সঙ্গে কারো রিলেশন থাকুক, ওকে তো পুরোপুরি একা করে দিয়েছে। তো বলছে এটা বেঁধে দিতে। ঠিক আছে, কারণ ওই রুমের মধ্যে মানে তখনও কিন্তু আমি বি ব্লকে ওই বৌদির বাড়িতে আছি। ঠিক আছে, যেহেতু আমি এ ব্লক যেতে পারবো না, আমার রাত্রে বেরিয়ে এসেছি। ও বলছে যে ঠিক আছে তাহলে, তখনই সরি আমাকে কখন পড়িয়েছে, না 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 তখন পড়ায়নি, আমি যখন রুম শিফট করি তখন বলে এসছে এরকম এরকম ব্যাপার। তখন পুরোহিতটা বলেছে যে ঠিক আছে আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি তাবিজটা বানিয়ে দেবো, কিন্তু বানিয়ে দিয়েছে সেদিনকে যেদিন আমি রুমের মধ্যে জিনিসগুলো আনতে যাই। তখন তখন তারপরে গেছো? আমাকে বলেছে যে একা যেন আর না যাই, যেহেতু এতদিন বাইরে থেকে ও জিনিসটা যেহেতু বুঝতে পেরে গেছে যে সবকিছু ওপেন হয়ে গেছে, তো এই তাবিজটা পরে যেন রুমের মধ্যে যাই। বানাতে দিয়েছিল সেদিনকে যেদিন আমি মানে রুমটাতে থাকতে পারিনি, রাত্রে আমি বি ব্লকে চলে গেছিলাম, সেদিন বানাতে দিয়েছিল। ঠিক আছে, তো দিয়ে পরে আমাকে পড়িয়েছিল। এবার রুমের জিনিসগুলো নিতে গেছি, তখন ভালোই মোটামুটি আমি গেছি। ঠিক আছে, আমার সঙ্গে সেদিন কিছু নেই, হয়েছে আমার হাজবেন্ডের সঙ্গে। আমি বলছি এতদিন থেকে ও না না করে এসছে, বাট সেদিনও কনফার্ম। আর জিনিসগুলো যখন ও আনতে যাচ্ছিল ওপরে, আমি ধরো অর্ধেক গুলো জিনিস নিচে আনছি, তা করতে ও যাচ্ছে ওপরে জিনিসগুলো আনতে। ঠিক আছে, এরকম আমরা যাওয়া আসা করছি। ঠিক আছে, তো ও বলছে আমি যে সিঁড়িটা উঠে পড়ে জাস্ট চোখটা উপরে তাকিয়েছি খুলে, মনে হলো একটা সাট করে একটা কিছু আমার রুম থেকে একদম ডিরেক্ট ওই সামনের রুমটাতে চলে গেল। মানে আমার যেহেতু পর্দা দেওয়া ছিল, ঠিক আছে, তো আমার রুম থেকে ছুটে বেরিয়ে আমার অপোজিট রুমটাতে ঢুকে গেল। ওইটা আমার হাজবেন্ড দেখেছে। আচ্ছা আচ্ছা। দিয়ে পরে ও আর বলে কিছুতেই আমি ওপরে আর যাব না জিনিস আনতে। ওকে ও বলছে না কি তৃষা কাজ কর না, তুমি জিনিসগুলো আর অর্ধেকটা নিয়ে আসো, বাকি অর্ধেকটা আমি নামিয়ে দিচ্ছি, কমসে কম এই 3rd ফ্লোর অব্দি তুমি নিয়ে আসো, একটা ফ্লোর, বাকিগুলো আমি নিয়ে যাচ্ছি। দিয়ে আমি বললাম কিছু তো একটা ব্যাপার হয়েছে ওর। ঠিক আছে, তো আমি আর না ওকে জিদ করিনি, কারণ জিনিসগুলো সব ওপেন হয়ে যাচ্ছে, আর ও কিছু একটা দেখেছে সেই জায়গায় থেকে আমি আর ওকে জিজ্ঞাসা করিনি, কারণ সেই সময় না ভয়টা একটু বেশিই লাগে। ঠিক আছে, আমি বুঝতে পেরে আমি ঠিক আছে আমি আমার ফ্লোর থেকে জিনিসগুলো, যেহেতু আমার মধ্যে তাবিজটা বাঁধা আছে তো একটা সাহস রয়েছে, আর যাই হোক মানে অ্যাটেক এত দিনের বেলায় করতে পারবো না, তখন দুপুর ছিল। দিয়ে আমি জিনিসগুলো নামিয়ে নামিয়ে দিচ্ছি। এবার ব্যাপার হচ্ছে ওপরের ওই লাইট বলগুলো খোলার, ওটা তো আমি আর পারবো না। তো ওকে আমি বললাম যে আমি তো আছি, কোনো তো অসুবিধা নেই, চলো না বলগুলো খুলে নিয়ে আসি। তখন ও বলছে বল খোলার দরকার নেই, থাক কিনে নেবো। বলছে এত কি আছে? তখন আমি বললাম এতগুলো বল আছে। তখন লাস্ট পর্যন্ত আমার জেদা জেদিতে গেল। দিয়ে এবার সব জিনিস তো নিচে শিফট হয়ে গেছে, এবার তো আমার চেয়ার দরকার, অনেক ওপরে আছে। দিয়ে আমি ওকে বলছি যে আমি বি ব্লক থেকে চেয়ারটা নিয়ে আসছি, ও আর কিছুতে আমাকে যেতে দেয় না। দিয়ে আমি সেই জিদ করে যে আমি বলছি এরকম দিনের বেলায় ভয় খাওয়ার কি মানে হয়। দিয়ে বলে যাই হোক ঝগড়াঝাটি করে আমি বি ব্লকে গেলাম চেয়ার নিয়ে আসতে। আর ছাদে ছাদে যাওয়া যায়, তো চেয়ারটা নিয়ে এসে আমি ওকে দিলাম, আর ওর পুরো দেখছি নাকে মুখে চোখে ভয়। আমি বললাম আজ তো হয়েছে, কেস তো হয়েছে। হ্যাঁ, দিয়ে ও আমার দিকে পুরো রেগে রেগে তাকাচ্ছে, যেহেতু ওকে আমি জবরদস্তি করেছিলাম। দিয়ে তখন আমি ওকে জিজ্ঞাসা করিনি, বলগুলো খুললো। হ্যাঁ, তাহলে আমি তো এরকম কুন্ডিটা দিয়ে পরে নিচে চলে গেছি, বাস ওইটাই লাস্ট।
আমি ওকে গাড়িতে জিজ্ঞাসা করছি হয়েছেটা কি। তখনই ও আমাকে বলল যে এরকম একটা প্রথমে দেখলাম ছায়া যেতে, সেটা যেটা আমি তোমাকে বললাম কিছুক্ষণ আগে। আর যখন আমি চেয়ার আনতে যাই তখন ও বলছে আমি জানলাটা ধরে দাঁড়িয়েছিলাম, আমার মনে হচ্ছে আমার কানের সাইডটাতে কেউ নিঃশ্বাস ফেলছে, আর তার আওয়াজ আমি বুঝতে পারছি, মানে একটা স স আওয়াজ ওঠে নিঃশ্বাসের। বুঝতে পারছি। আর বলছে আমি পেছন ফিরে আমার মানে আমার দেখার ক্ষমতা নেই, আমি ভাবছি যে আমি যদি দেখতে না পাই আমার তাও ভয় লাগবে, আর আমি যদি দেখতে পাই আমার তাও তাহলে ভয় লাগবে। লাগবেই। তো যাই হোক ওই জিনিসটা কাটিয়ে চলে এলাম। পরে যখন সবাই আমরা বেরিয়ে গেলাম, কিন্তু কন্ট্যাক্ট নাম্বার তো সবারই ছিল না। তো ফোনে কথা হলো, আমাকে বৌদিগুলো বললো যে ওরা তো যেহেতু গঙ্গা অ্যাপার্টমেন্টেই শিফট হয়েছে, মানে ওই চত্বরের মধ্যেই, মানে ওই কলোনির মধ্যেই, আর যেহেতু আমি তো ওই পুরো কলোনিটাই ছেড়ে দিয়েছি, আমার পক্ষে সম্ভব না ওখানে আর থাকা। তো এবার ওরা বড় চেপে ধরেছে ওখানকার যে পুরনো মিস্ত্রি যারা ওই বিল্ডিংটা তৈরি করেছিল, ওটা সব থেকে পুরনো বিল্ডিং, যারা অনেক ওল্ড, যে কি এমন ব্যাপার হয়েছে যে এখানে এরকম কেন, সবাই ছেড়ে দিয়ে, সবাই মানে সবাই। তো ওরা বলছে, এবার আমি জিনিসটা বলি ছিলটা কি। প্রথম কথা, ওই রুমটা, যে রুমটার থেকে আওয়াজ আসতো, ওই রুমটাতে নাকি একটা মিস্ত্রি যে মানে বিল্ডিংটা তৈরি করতো না, তার বাচ্চার ডেথ করে গেছে। বাচ্চা মারা গেছিল? বাচ্চাটার বয়স ছিল 12 থেকে 14, যেটা ফার্স্ট আমি তোমাকে বলেছিলাম দেখেছিল কে বলতো, ওই বৌদি দেখতে পেয়েছিলাম, যার দুটো অ্যাবর্শন হয়। হ্যাঁ, ওই বৌদিটার ওর বাচ্চাটা দেখতে পেতো, কিন্তু আমরা সেটাকে দেখতে পেতাম না, মনে হতো আমাদের, কিন্তু পার্টিকুলার যে একটা 14 বছর বয়স এরকম কিছু আমাদের মনে হতো না, ঠিক আছে। ওই বৌদিটা ওই বাচ্চাটাকে দেখেছে মানে স্বপ্নতে, আর তার মেয়েটা দেখতো রিয়েলিটিতে, ঠিক আছে। তো ওই বাচ্চাটা নাকি কোনো কারণবশত, হয়তো রোগ ছিল বা কিছু একটা ব্যাপার, ওই রুমটার মধ্যেই ডেথ করে গেছে, আর তার কোনো সাধ্য শান্তি হয়নি, কারণ খুব গরিব ফ্যামিলি থেকে বিলং করতো। তো ওর মা বাবা বাচ্চাটা থাকতো মানে কি হয় না যে এত বড় অ্যাপার্টমেন্ট তৈরি হচ্ছে, তার পার্টিকুলার একটা ওদেরকে রুম দিয়েছে যেখানে খাবার দাবার খাবে আর বিল্ডিংটা তৈরি করবে, ওরকম ওর নিজের ফ্যামিলি এনে থাকতো। তো বাচ্চাটা মারা গেছে, তারপর কোনো শ্রাদ্ধ শান্তি হয়নি, ওরা চলে গেছে অন্য জায়গায়, যেখানে নিজের দেশের বাড়ি, আর ওই বাচ্চাটার ওখানেই মানে আত্মাটা বদ্ধ হয়ে রয়ে গেছে, মুক্তি পায়নি। আর ওই সবাইকে নিজের প্রেজেন্স যেটা, সেটা ফিল করাতো যে আমি আছি, তোমাদের সঙ্গেই আছি, তোমাদের সাথেই আছি, চলাফেরা করছি, আমাকে মুক্তি চাই, আমি এখানে থাকতে পারছি না। ও তো বাচ্চা, ও জিনিসটা তো ও নিজেও বুঝতে পারছে না, কিন্তু ও যে সবার পেছন পেছন ঘুরতো, হ্যাঁ, বা কারোর সঙ্গে ইয়ার্কি করতো, সেগুলো তো চলতো, ঠিক আছে, সেগুলো আমরা ধরতে পারিনি, পরবর্তীকালে ধরতে পেরেছি। এরপর কি হয়েছে, আর ওই জায়গাটা জানো কৌস্তবটা, ওটা না পার্টিকুলার একটা ফাঁকা জায়গার মধ্যে পুরো কলোনিটা গড়ে উঠেছে, ঠিক আছে। তো হয় না যে একটা দেখবে যারা কালপুরুষ হয়, ঠিক আছে, যারা প্রচন্ড শক্তিশালী, তারা না পার্টিকুলার একটা জায়গায় বসবাস করে, সেই জায়গায় যদি কোনো বিল্ডিং, কোনো বাড়ি তৈরি হয় না, সেই বাড়িটাকে ওরা একদম ধ্বংস করে দেয়, শেষ করে দেয়। বেসিক্যালি তুমি বলতে চাইছো ওই যে বিল্ডিংটা রয়েছে, সেই বিল্ডিং এ একটা বাচ্চার আত্মা ছিল যে বদ্ধ হয়ে গেছিল, তুমি বলতে চাইছো ওখানে কালপুরুষ আছে? ওই জায়গাটাতে কালপুরুষ আছে, আর ওই বাচ্চাটা তো পার্টিকুলার ওই রুমটার মধ্যে উপদ্রব করতো, ওই রুমটা বা ওই মানে রুমের বাইরে যাবার সময়, ঠিক আছে। কিন্তু জানো তো ওই ছাদের মধ্যে যে জিনিসটা থাকতো না, হ্যাঁ, যেটা ছায়া পেছন দিকে দেখতে পাওয়া যেত, বিল্ডিংটার পেছন দিকে বা ছাদে, বা ছাদ থেকে যেটা তাড়া করতো বেসিক্যালি, সেটা কিন্তু ওই কালপুরুষটা ছিল। আর ওই রুমটার মধ্যে যেটা থাকতো, মানে যে বাচ্চাটা আওয়াজ করতো, সেটা কিন্তু বাচ্চাটা, আর ওই বৌদিটা যে বাচ্চা মিসক্যারেজ হয়েছে, সেটাও না কোথাও ওই মানে কালপুরুষ বা বাচ্চা, এটা কিন্তু গুলিয়ে যাচ্ছে, কারণ যেহেতু দুটো এন্টিটি ওটার মধ্যে ছিল। আমার যতদূর মনে হয় না, এই যে মিসক্যারেজ গুলো হয়েছে সেটা কালপুরুষের জন্যই হয়েছে, যদি না, তাই না? কেননা এই যে কালপুরুষ রয়েছে, সে বিভিন্ন ধরনের নেগেটিভ এনার্জি বলো বা এনার্জি বা স্পিরিট বলো, তাদেরকে কন্ট্রোল করতে পারে। তো আমার যেটা মনে হচ্ছে পুরো ঘটনাটা শুনে, কালপুরুষ বলে যে এন্টিটিটা ওখানে রয়েছে, সেটা ওই বাচ্চার আত্মার মাধ্যমে এই ঘটনাগুলো ঘটায়, মানে মিসক্যারেজের ব্যাপারটা আমি বলছি। আর বাচ্চাটাও যে মুক্তি পায়নি না, তার পেছনেও হয়তো ওই কালপুরুষেরই কোনো ব্যাপার আছে, যে ওই জিনিসটা ও আটকে পড়ে গেছে। আর তার থেকে বড় কথা যেটা হচ্ছে, ক্রিয়া তো হয়নি কিছু, এবার সেটার জন্য হতে পারে ক্রিয়াটা করানো উচিত ছিল।
হ্যাঁ, আর কালপুরুষ যেটা বলছি, কারণ বাচ্চার যে কদকাঠি সেটা না পার্টিকুলার দেখতে গেলে বৌদি বলতে ওকে বুঝতে পারা যায় যে 14-15 বছরের হাইট, একদম পাতলা লিকলিকে, কালো গায়ের রং। কিন্তু যে এন্টিটিটা ওই ইঞ্জিনিয়ার গুলো যে দেখেছিল ছাদের হুম, মধ্যে, হুম। হ্যাঁ সেই জিনিসগুলো না বি ব্লকেরও অনেকে বলে যে 7-8 ফুট লম্বা কালো মতো কিছু অবয়ব ছাদের মধ্যে ঘোরাফেরা করতে দেখে, সেটা অ্যাকচুয়ালি কালপুরুষ ছিল। আর জানো তো ওই বিল্ডিংটাতে এখন আমি নাকি শুনি যারা যায় না তারা 1-2 মাসের মধ্যে বেরিয়ে আসে, থাকতে পারে না ওটার মধ্যে। তোমাকে নিজের আবেশের মধ্যে নিয়ে নিয়েছিল, যার জন্য তোমাকে হয়তো বেরোতে দিত না, তোমাকে ভোগ করতে চাইতো। প্রচন্ড। আর জানো কৌস্তবদা, লাস্ট দিন অব্দি মানে কি বলবো তোমাকে, আমি ওই আওয়াজটা শুনতে পেতাম না। মানে আমি না যেহেতু দুটো এন্টিটি ছিল না, আমি পুরোটাই গুলিয়ে গেছি যে কখন কোনটা কি করতো, কিন্তু উপদ্রব তো দুজনেই করেছে। এটা সব মানুষগুলোকে বিল্ডিংটা ছাড়া করিয়েছে, ভাবো কি রকম জিনিস ছিল। সত্যি। আর হ্যাঁ, আর আমার তো মানে শরীরের দিক দিয়ে তো আমি তো একদম পুরো খতম হয়ে গেছি। যাই হোক, এইসব নিয়ে আর ভেবো না। আশা করছি তোমার সাথে এই বিষয়ে এটা আমার শেষ কথা। সামনে বিয়ে রয়েছে, হুম, সবকিছু যেন শুভ হোক সেটাই চাই আমি। ঠিক আছে, আশা করছি ইন ফিউচার তুমি যে লাইফটার মধ্যে দিয়ে যাবে, যে লাইফটা স্পেন্ড করবে, হুম। সেখানে যেন এইসবের কোনো ছায়া না থাকে। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই মারাত্মক এপিসোডটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। কিউরিও ফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন। এছাড়া আমার দ্বিতীয় চ্যানেলের নতুন সিরিজ কৌস্তবের আড্ডার এপিসোড নাম্বার 4 যদি দেখে না থাকেন তাহলে সেটাও চেক আউট করুন, এবং আপনার নিজের এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করার জন্য ইমেল করুন curiofite@gmail.com এই ইমেল আইডিতে, অথবা ইনস্টাগ্রামেও যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনের পিন কমেন্টে পেয়ে যাবেন। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি ভয়ঙ্কর এপিসোডে বৃহস্পতিবার দিন দুপুর 3টের সময়। ততক্ষণ অব্দি কিউরিও ফাইটের এরকমই দুটো হরর পডকাস্ট শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।